হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা কি করতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করা, এদের মোটিভেশন করা যে আসলে আমরা আসন্ন ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকে মনে করে হীনমন্যতা ভুগতেছে যে আমরা আসন্ন ইউনিভার্সিটি ভর্তি হচ্ছি মানে আমরা প্রাইভেটে ভর্তি হচ্ছি, আমাদের কোনো দাম নেই। অনেকের সাথে যখন আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নেই তখন বলে যে স্যার কোনো জায়গায় চান্স পাই নাই বিধায় আসন্নতে ভর্তি হয়েছি। তো আমার মনে হয় খান রহমতুল্লাহ তুমি একটু যদি বলো যে তোমার জাস্ট তোমার হিস্ট্রিটা আমরা জানতে চাচ্ছি, যে তুমি আজকের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছো, কিভাবে এটা সম্ভব হলো, এবং আমাদের স্টুডেন্টদের কি কি অপরচুনিটি আছে যদি তারা আন্ডারগ্রেড করে সিএসসি অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আন্ডারগ্রেড করে আসনউল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের, এবং আবার আসনউল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা। তো এখান থেকে যদি আমরা ছাত্ররা ইলেকট্রিক্যাল অথবা সিএসসি পড়াশোনা শেষ করে আন্ডারগ্রেড করে তাদের কি কি অপরচুনিটি আছে, তাদের কি করণীয়, এবং তারা এখন ভেরি ইয়াং স্টুডেন্ট, 1-2 এবং 2-1 স্টুডেন্ট আমার আছে, এবং তাদের আমি দেখি তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে একটা টেন্ডেন্সি, আমাদের যেমন ম্যাথস কোর্সটাকে ওরা বললে এটা নন ডিপার্টমেন্টাল কোর্স, এটা আসলে দরকার নাই, এরকমের কিছু একটা মানসিকতা আছে। আসলে ম্যাথসটা কি আমাদের দরকার আছে হায়ার স্টাডির জন্য? এটা একটু জাস্ট একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। খান রহমাতুল্লাহ। স্যার 30 সেকেন্ড, আমি একটু 30 সেকেন্ড একটা পজ নেই। আকিকে আবার একটু ইসের লিঙ্কটা চাইছে। ওকে, খান রহমাতুল্লাহ এখন স্টাডি কোথায় করতেছো না? স্যার আমি আমি বলতেছি স্যার, He's the faculty সরি member of Green আমি একটু University, right? ই করলাম। সরি, আমি হচ্ছে আসনলাতে হচ্ছে 17 ট্রিপলি ছিলাম। 17 ট্রিপলি মানে আমার ফ্রেন্ডের ভিতরে এক, মানে আমার মানে খুবই ক্লোজ আর কি। আমার রোল ছিল হচ্ছে 3, ওর রোল ছিল 4। খন্দকার লুবা বাসার মমি, ও আমার ফ্রেন্ড, তোমরা অনেকে চিনে থাকবা। তো ওদের ব্যাচমেট ছিলাম আমি। আর আরেকজন আমাদের সাথে যে জয়েন করবে, ও মানে আমাদের সেকশনে ছিল, আমারই ফ্রেন্ড, আমাদেরই ব্যাচমেট আসানুল্লাহ। তো সাথে আছে আমাদের সদ্য মাসুম বিল্লাহ স্যার। আমি যদি স্যারের অনেকগুলা কোশ্চেন আসলে করে ফেলছে, তো একবারে আমি যদি আস্তে আস্তে করে বলা শুরু করি। হ্যাঁ, শিওর। আমি হচ্ছে ফল 2009-এ পাশ করার পরে আসনুল্লাহতে ল্যাবের লেকচারার হিসেবে ছিলাম অল্প কিছুদিন। তারপরে হচ্ছে প্রাইম ইউনিভার্সিটিতে ফুল টাইম লেকচারার হিসেবে জয়েন করি। তারপরে হচ্ছে 2012-র সেপ্টেম্বরে হচ্ছে আমি এবং আমার যে ফ্রেন্ড আসার কথা অনলাইনে, কাজী আকিকুর রহমান, আমরা দুজনই একসাথে হচ্ছে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ মালয়াতে এমফিল করতে যাই। তো এই এমফিল করতে যাওয়ার পিছনে হচ্ছে যে লোকটা হচ্ছে আমাদের, মানে আসলে আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দেয়, অপরচুনিটি আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু উসিলা হিসেবে থাকে। তো সদ্য মাসুম স্যার হচ্ছে এই এই অপরচুনিটির মানে মেইন ধারক আর কি। মানে আমাদের যে প্রফেসর ছিলেন মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি মালয়াতে, মাসুম স্যারের সাথে কোলাবোরেশনে কাজ করতেন আর কি, প্রফেসর ডাক্তার সাইদুর রহমান। উনি কিন্তু ওয়ান অফ দ্য টপ ওয়েল নোন সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে মালয়েশিয়াতে পরপর 3বার শ্রেষ্ঠ রিসার্চার হিসেবে উনি পুরস্কার পাইছেন। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড 100 জন সায়েন্টিস্টের ভিতরে একজন ছিলেন। 2015-তে উনি প্রাইজটা পান। তো এখন টপ 2% আছেন উনি, তাই না? হ্যাঁ, এখন উনি টপ 2% আছেন, টপ 2% সায়েন্টিস্ট। ওইভাবেই করে স্যার, মানে ওইটা হচ্ছে সাইটেশনের উপরে, অনেকগুলো আছে তো সাইটেশনের উপরে টপ 2% সাইটেশন হিসেবে ধরে আর কি। তো স্যারের সাথে 2012 সেপ্টেম্বর থেকে কাজ করা শুরু করছি। তারপরে হচ্ছে 13-14 শেষে নভেম্বরে আমাদের ডিগ্রি শেষ হয়। 14-তে এরপরে হচ্ছে কিছুদিন আর হিসেবে ছিলাম এখানে। তারপরে হচ্ছে 15-তে আবার ব্যাক করি বাংলাদেশে। স্টুডেন্টরা একটু বুঝো, আরে মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওরা টার্মগুলো হয়তো বুঝবে না। আচ্ছা, আর আমি বলবো আর কি, একটু বৃত্তান্ত বলে নেই তাহলে আমার জার্নিটা। কারো কোনো কোশ্চেন থাকলে এখানে হ্যান্ড রেজ করা যায়, অথবা আনমিউট করে পরে করা যাবে। আমি চেষ্টা করবো আর কি, যতদূর পারি বা জানি আমি রিপ্লাই করার, বা কোনো ডাউট থাকলে ক্লিয়ার করার জন্য। তো এমফিল শেষ হলো হচ্ছে আমার এবং আকিকের দুজনেরই 2014 শেষের দিকে শেষ হলো। আমি 15-তে বাংলাদেশে চলে আসলাম। অলরেডি আমি তখন ম্যারিড, আমার একটা বেবি ছিল, ওদের আমি মালয়েশিয়া নিয়ে নেই।
তো বাংলাদেশে ব্যাক করি, বাংলাদেশে ব্যাক করে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। গ্রিন ইউনিভার্সিটি অনেকে চিনে থাকবে, ওদের পূর্বাচলে মেইন ক্যাম্পাস আর শেওড়াপাড়াতে আছে সিটি ক্যাম্পাস। তো ওইখানে আমার এইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার থেকে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য মালয়েশিয়াতে থাকতে আমার কিছু রিসার্চ, ভালো কিছু রিসার্চ পেপার ছিল। এটা একটা আমার প্রাইম ইউনিভার্সিটিতে প্রায় 2 বছরের মতো, 2 বছর না 1 বছর 7 মাস বা 8 মাসের মতো এক্সপিরিয়েন্স ছিল টিচিং। আর রিসার্চের যে টাইমটা এটারে হচ্ছে ওরা হাফ হিসেবে ধরছে, মানে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আর সাথে হচ্ছে যদি তখন ক্রাইটেরিয়া ছিল যে 3টা যদি পেপার থাকে রিসার্চ পেপার, তাহলে সে হচ্ছে সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করতে পারে। সো আমি ওইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করছি। তারপরে হচ্ছে 2020-এর ফেব্রুয়ারিতে আমি অস্ট্রেলিয়াতে চলে আসি। আমি আসলে ট্রাই করতেছিলাম যে যদি আমি টিচিং এ থাকতে চাই আমার পিএইচডি লাগবে। দেশে বসে আসলে পিএইচডি যে করব, চাকরির পাশাপাশি পিএইচডি করাটা অনেক টাফ, অনেক টাফ। এই চ্যালেঞ্জ আমি নিতে পারি নাই, এই জন্য ট্রাই করতেছিলাম বাইরে যাব। তো আমি মাঝখানে একবার এটা কি বলে ডয়েসে যেটা বলে জার্মান ল্যাঙ্গুয়েজ, ওইটাও আমি শিখছিলাম, ওদের লেভেল 1 কমপ্লিট করছিলাম জার্মানিতে। আমার ওইখানে আমার বড় ভাই থাকেন, উনি বুয়েটের 94 ব্যাচের, ট্রিপলিতে ছিলেন। তো উনি বলতেছিলেন যে ওদিকে মোটিভেট করতেছিলেন। তো আল্লাহ তাআলা এদিকে রাখছে। আসলে অস্ট্রেলিয়াতে বাই দিস টাইম 1-2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। তো এখানে যে কটা অ্যাপ্লাই করছিলাম সবগুলাতে স্কলারশিপ হয়ে গেছিল, এবং আমি এখন ইউএনএসডব্লিউ তে আছি সায়েন্টিয়া পিএইচডি ফেলোশিপে। এটা অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি ফান্ডিং দেয় আর কি। যতগুলো ইউনিভার্সিটি আছে এখানে অস্ট্রেলিয়াতে, সায়েন্টিয়া ফেলোশিপ যেটা আছে এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই, ইউএনএসডব্লিউ সিডনি ব্রাঞ্চে আছে। তো এরা যে ফান্ডিংটা দেয় অ্যামাউন্ট আছে সবচেয়ে বেশি। আমি যদি শুধু একটু আইডিয়াটা দেই, আমার এখানে আসতে আমার ভিসা ফি, আমার ফ্যামিলির প্লেন ভাড়া, হেলথ ইন্স্যুরেন্সের $15,000, এই পুরো টাকা হচ্ছে আমার এই স্কলারশিপ কভার করছে। তো এটা আর আদার্স যে বেনিফিট গুলো আছে ওইগুলো আমি নাই বা বললাম। আমি ওইখানে যখন আমি স্কলারশিপের সেকশন গুলো বলবো তখন হয়তো বা ডিটেলস বলবো। আমি একটু ধারণা দিলাম আর কি যে এটা কত বড় সাপোর্ট দিছে আমাকে। লিটারালি আমার একটা টাকা খরচ হয় না এখানে আসতে। তো তারপরে হচ্ছে এখানে আমি এখন পিএইচডি 1 বছর শেষ হলো। এটা 2020 ফেব্রুয়ারি, তো এখন তো জুন জুলাই, তার মানে প্রায় 5-6 মাস হয়েছে, 1 বছর এভাবে চলছে আর কি। আর আকিক আসলে আমরা আকিকের মুখ থেকে শুনবো জার্নিটা। তো আকিকের সাথে আমার ডিফারেন্সটা কোথায় হয়ে গেছে এটা আমি শুরুতে বলে নেই। আমি যখন 2015-তে বাংলাদেশে চলে যাই, ও 2015-তে অস্ট্রেলিয়াতে পিএইচডি তে চলে আসে। ও তখন ও বিয়ে করে নাই, এখানে পিএইচডি তে ফাইনাল ইয়ারে যে বাংলাদেশে বিয়ে করছে পরে। তো ও এখানে চলে আসছে মানে ও দিক দিয়ে আগে গেল, আগে পিএইচডি হয়ে গেছে। ও অলরেডি এখানে পিএইচডি শেষ করছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি থেকে, আমার ইউনিভার্সিটি অফ সিডনিতে। তো তারপরে অলরেডি একটা চাকরি করে। ইভেন এখানে ও রিসেন্টলি একটা বাড়িও, ডুপ্লেক্স বাড়িও কিনে ফেলছে। ওইভাবে হিসাব করলে কিন্তু আমি একটু পিছিয়ে আছি যদি হিসাব করি ওর সাথে। বাট এভাবে কম্পেয়ার আমরা করি না, আসলে প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা। কেউ কারোর সাথে কম্পেয়ার না করে নিজের মতো চেষ্টা করাটাই বেটার। এই জন্য আমি ওইটা মনে প্রাণে বিশ্বাস করি আর কি। তো এটা ছিল আমার জার্নি। তো জার্নিতে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাআলাও চাইছে, আর নিজেও চেষ্টা করে গেছি। তো একদম শুরুতে যেটা বলবো যে তোমরা তো অধিকাংশ জনই হচ্ছে অনলাইন ব্যাচে। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল হোক বা সিএসসি হোক, সিএসসি তো আমার ফ্রেন্ডের ওয়াইফ, ওর পুরো নাম হচ্ছে আফসানা, আমাদের এক ব্যাচ জুনিয়র ছিল, ও আছে সিএসসি তে লেকচারার হিসেবে। আর ইমাম হোসাইন অপু আছে, বিগ ম্যান, অনেকে চিনবে মনে হয়, একটু সামলা করে সিএসসি এর মনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দুইজনই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। চিনবে কিনা জানি না, ওদের হয়তো বা এখনো ক্লাস পড়ে নাই। সিএসসি তে আমি সুরভি আপাকে চিনতাম, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন, মনে হয় চলে গেছেন, আমি জানি না, অনেকদিন যোগাযোগ নাই আপুর সাথে। আমার ভাইয়ের ফ্রেন্ড আর কি, জার্মানিতে যে ভাই আছে ওনারই ফ্রেন্ড আর কি। উনি বুয়েটে সিএসসি তে ছিলেন, ভাইয়া ছিলেন ট্রিপলিতে। আর আসানুল্লাহতে ট্রিপলিতে তো আমার মানে ফেভারিট যে টিচার গুলা ছিলেন, সদ্য আহমদুল্লাহ সিদ্দিক স্যার,
জাকারিয়া রাহিমি স্যার, তারপরে ববি বড়ুয়া স্যার, ইসমাত মামু ম্যাডাম তো চলে আসছেন, উনি তো মেলবোর্নে থাকেন, উনিও আমার প্রিয় একজন টিচার ছিলেন। তারপর ম্যাথের ভিতরে ছিলেন হচ্ছে শামীম স্যারের কথা আমার এখনো মনে পড়ে, আমি জানি না শামীম স্যার আছে কিনা। আছে 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 তারপর আমাদের থার্মোডাইনামিক্স পড়াইতেন হামিদুর রহমান স্যার, উনি আছেন কিনা আছে আমি জানি না। আছেন হামিদুর উনিও আছেন, হ্যাঁ। হামিদুর রহমান স্যার আমাদের ফিজিক্স পড়াইছেন। তো ওইটা আসলে ক্যাম্পাসকে আমরা ভুলে যাই নাই, বাট আসলে যোগাযোগটা কমে গেছে ব্যস্ততার তাগিদে। তবে যোগাযোগটা আমাদেরও করা উচিত, আর জুনিয়র যারা আছে যখন যে যেভাবে থাকুক যোগাযোগ করলে গাইডলাইন দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। এখানে স্যারের মাধ্যমে আমরা বললাম যে আমাদের ইউনিভার্সিটি স্যাররা কিন্তু মোটিভেট করে। আমার এখানে এই পর্যন্ত আসার পিছনে কিন্তু মাসুমুল্লাহ স্যারের অনেক অবদান। স্যার ওই লিঙ্ক ক্যাপটা না দিলে মালয়েশিয়া না গেলে মালয়েশিয়ার ডিগ্রির একটা বড় অবদান আছে হচ্ছে আমার এইখানকার পিএইচডি পাওয়ার জন্য। সো এটা ছিল হচ্ছে আমার জার্নি। আমার মনে হয় স্যার ওই ওদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার করলে মনে হয় বেশি ভালো হবে, কারণ আমি এখানে প্রেজেন্টেশন দিচ্ছি না তো। ঠিক ওরা আছে, যদি টু দা তোমাদের পয়েন্ট কোশ্চেন করে আমি তাহলে ওইভাবে অ্যান্সার করা শুরু করি আর কি। রাইট, এই তোমাদের জন্য ফ্লোর ওপেন করা হলো, কেউ কোশ্চেন করলে কোশ্চেন করতে পারো, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ স্যার যে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমাদেরকে লাইক অনেক মানে অ্যাডভাইস আসলে আমাদের অনেক প্রয়োজন, কারণ সবকিছু তো আমরা অনলাইনেই চলছে অনেকদিন ধরে। সো একটা এরকম মানে বড় ভাই বা স্যার আসলে প্রয়োজন ছিল। সো অ্যান্ড মাসুমিল্লাহ স্যারকেও থ্যাংক ইউ। তো আমার কোশ্চেন ছিল যে আমাদের বাইরে যাওয়ার যে টার্গেটটা, সেটার জন্য মানে অ্যাকচুয়ালি সিজি ছাড়াও, অবভিয়াসলি সিজি ম্যাটার করে, সেটার ব্যাপারে একটু বলিয়েন। এন্ড সিজি ছাড়াও আর কি কি আমাদের মধ্যে তারা দেখে আর কি, যেহেতু আমরা এখনো স্টার্ট করেছি আমাদের মানে এডুকেশন লেভেলে, তো কি কি এমন করলে বেনিফিশিয়াল হবে আর কি আমাদের, কি আমরা মানে আমাদেরকে চুজ করার জন্য। আচ্ছা, আমাদের কি কি থাকা লাগবে, এর ভিতরে সবার আগে যে জিনিসটা থাকা লাগবে সেটা হলো ধৈর্য, আর যে জিনিসটা রাখা যাবে না সেটা হচ্ছে হতাশা। আমি নিজেও বলি, আমি সুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, সুয়েটে আমার 217 সিরিয়াল আসছিল। আনফরচুনেটলি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই নাই, বুয়েটে ওয়েটিং লিস্টে ছিলাম। পরে আমার ভাই বলল কি যে উনি আসনতে এক সেমিস্টার লেকচার হিসেবে ছিলেন সেই 2001-এ। তো উনি বললেন কি যে সুয়েটে পড়তে যাবি তার থেকে আসনলাতেই পড়, পরে দেশে বাইরে চলে যাস। ওনার এক কথাতে পরে আসনলায় ভর্তি হয়ে গেলাম, অন্য ইউনিভার্সিটি গুলাতে আমি আর ট্রাই করি নাই। তো আমি এখনো বিশ্বাস করি যে আমি কোথায় পড়তেছি এর থেকে জরুরি হচ্ছে আমি কি পড়তেছি। মানে আমি ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, আমি যদি এরকম হয় যে ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি অথবা হচ্ছে যে কি যেন ভূতত্ত্ব টত্ত্ব এরকম কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো লিটারেলি কোনো চাকরি নাই মার্কেটে। হ্যাঁ, ওর কি আছে, হয় সে পরীক্ষা দিয়ে একটা মাস্টার হবে, ভালো রেজাল্ট করলে ওই ইউনিভার্সিটি মাস্টার বা অন্য কোথাও, অথবা কি হবে বিসিএস দিয়ে তখন প্রশাসনে ঢুকলো। বাট ইলেকট্রিক্যাল এমন একটা সাবজেক্ট, ইলেকট্রিক্যাল না, যে কোনো ইঞ্জিনিয়ারিং, এদের লোকাল ভ্যালু, ন্যাশনাল ভ্যালু এবং ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। সো আমাদের জন্য বাংলাদেশে যেরকম আমাদের অপরচুনিটি আছে, বাংলাদেশের বাইরেও সেরকম অপরচুনিটি আছে। এবং আমি যদি পার্সোনালি আরো বলি, বাংলাদেশের ভিতরে রেশারেশি একটা ব্যাপার আছে, যে প্রাইভেট পাবলিক এই সে বুয়েট বা আহসানুল্লাহ, দেশের বাইরে এই রেশারেশিটা আরো নাই। কে আসছে না আসছে এটা থেকে জরুরি তার রেজাল্টটা কেমন, তার প্রোফাইলটা কেমন। সো যদি আমি বলি যে আমি বাইরে যেতে চাই, একদম ও যেটা বলতেছিল যে কি কি জিনিস লাগে, সবার শুরুতে লাগবে হচ্ছে নিজের একটা মোটিভেশন, যে আমি আসলে নিজেকে কোন দেশে কিভাবে দেখতে চাই। তো যদি কেউ নিজেকে ব্যাচেলর শেষ করার ভিতরে মানে শেষ করার পরে 6 মাস থেকে 1 বছরের ভিতরে দেশের বাইরে দেখতে চায়, তাহলে হচ্ছে তার আমি ফোকাস করবো যে প্রথম 3 বছর, একদম ফার্স্ট 3 ইয়ার্স হলো টোটালি তার লেখাপড়ার উপরে ফোকাস করতে হবে। আইএলটিএস এর দরকার নাই, জিআরইও দরকার নাই, কিছু দরকার নাই। 4th ইয়ারে যখন যাবে, সে যদি শুধুমাত্র ইউএসএ টার্গেট করে যে ইউএসএ যেতে চায়, তাহলে জিআরই ছাড়া উপায় নেই। বাট ইউএসএ বাদে অন্য কোথাও যদি যেতে চায়, তাহলে সে হচ্ছে বাই ডিফল্ট আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিবে। আইএলটিএস এ যদি একটা ভালো স্কোর থাকে, ভালো স্কোর মানে আমি বললাম 6.5, 6.5 হলে দুনিয়ার যে কোনো দেশে সে যেতে পারবে 6.5 হলে।
আর তারপরে ইউনিভার্সিটি গুলো রিকোয়ারমেন্ট কম বেশি থাকে, কোথাও 6, 6.5, 7, 7.5, 7.5 খুবই টাফ, মানে ইউজুয়ালি অত চায় না। তো 6.5 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আইএলটিএস এর স্কোর। এটা থাকলে দুনিয়ার যে কোনো দেশে তার অ্যাডমিশন হবে। আর এটার জন্য হলো 4th ইয়ার থেকে তার এটা ট্রাই করতে হবে যে আমি আসলে কি করতে চাই। আর তোমরাও যারা তুমি করে বলতেছি কারণ সবই অনেক ছোট, তোমরা যারা আসো ইউজুয়ালি 3rd ইয়ার 4th ইয়ারে গেলে তোমরা স্পেশালাইজড হয়ে যাবা। আমি সিএসসির কথা বলতে পারি না যে ওদের কি কি আছে, আমাদের আছে যেমন আমাদের পাওয়ার সেক্টর আছে, 4th ইয়ারে গেলে পাওয়ার সেক্টরের জন্য আলাদা কোর্স। তারপরে আছে হচ্ছে কমিউনিকেশন সাইড, টেলিকমিউনিকেশন, ওইটার জন্য আলাদা। তারপর আছে ম্যাটেরিয়াল সাইড, যে ভিএলএসআই, তারপর সেমিকন্ডাক্টর ডিভাইস, এইগুলা নিয়ে রিসার্চ স্পেশালাইজড কোর্স আছে। তো এইগুলাতে করলে তখন হয় কি, মানে সে ওইখানে একটা মানে স্পেশাল কিছু হায়ার লেভেলের কোর্স শিখলো, ওইদিকে সে তখন মোটিভেট হওয়ার করে আর কি। তো আসলে ব্যাচেলার লেভেলে স্পেসিফিক তোমার কোনো দিকে নিয়ে যাবে না, তোমার 3টা বা 4টা মেজর ব্রাঞ্চের বেসিক কিছু আইডিয়া দিয়ে দিল যাতে তুমি ওই ওই ফিল্ড গুলাতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করো। এরপরে ফার্দার হচ্ছে নিজে এরপরে স্টাডি করলে বা চাকরি করলে এরপরে আরো নলেজ ডেভেলপ করবে আর কি। তো ফার্স্ট কথা হচ্ছে কি, তোমার 3rd ইয়ার পর্যন্ত রেজাল্টে অবশ্যই মনোনিবেশ করতে হবে কি ভাবে সিজিপিএটা আমার আপ করা যায়। আর যদি বলেন যে ভাইয়া সিজিপিএ কত হলে আমি অ্যাডমিশন পাবো, এই আমি বলবো না যে এর নিচে হবে না, তবে 3 হচ্ছে মনে করো মানসম্মানজনক সিজিপিএ। 3 হলে বিশ্বের যে কোনো দেশে অ্যাডমিশন পাওয়া যাবে। আর যদি বলো যে ভাইয়া 3-এর নিচে হবে না, 3-এর নিচেও হয়। যে রিসেন্টলি দেখবা যে 2.86 নিয়ে ইউএস এর একটা ইউনিভার্সিটিতে আমাদের ট্রিপলি একটা ব্যাচেলারের একটা ছেলে মনে হয় অ্যাডমিশন পাইছে। তো সেটা সিজিপি আমরা কেন 3-এর নিচে নিব, টার্গেট করতে হবে 3, তবে 3.5 হচ্ছে একটা গুড সিজিপিএ। সরি 10 সেকেন্ড, আকিক হলো মনে হয় টেকনিক্যাল প্রবলেমে আছে, আমি ওটা একটু টেক্সট করে নেই। তো আমি যেটা বলতেছিলাম, সিজিপিএ 3 হচ্ছে ধরে নিতে হবে যে মিনিমাম, এর নিচে গেলে হয় কিন্তু এগুলো এক্সেপশনাল। আর 3.5 হচ্ছে গুড সিজিপিএ। এখন ইউজুয়ালি হয় কি, শুরুর দিকের সেমিস্টার গুলোতে সিজিপিএ কম ওঠে, 3rd ইয়ার 4th ইয়ারে কোর্সে গেলে রেজাল্ট আরো তখন আরো বেশি ওঠে। আর যারা শুরুর দিক থেকে সিজিপিএ বাড়ায় তুলতে পারে ওরা আসলে এট দ্য এন্ড অফ দ্য 4th ইয়ার ওরা প্লেস করে আর কি, প্রথম 5-এর সাথে এরকম। আমি যদি বলি আমার পজিশন কিন্তু প্রথম 5-এও ছিল না, আমার পজিশন ছিল হচ্ছে 8। আমাদের 200 স্টুডেন্ট ছিল, এর ভিতরে আমার পজিশন ছিল 8। আমি পড়াশোনায় যে খুব বেশি সিরিয়াস ছিলাম তাও না, আবার খুব একটা ফাঁকিবাজিও করি নাই। এবার তো যেটা বলতেছিলাম, আমার রেজাল্টটা হচ্ছে জরুরি, তারপরে হচ্ছে আইএলটিএস এর একটা প্রিপারেশন। 3rd যেটা আছে যে এই 4th ইয়ারে গেলে এখন কি কয় ক্রেডিট আছে জানি না, আমাদের সময় 6 ক্রেডিট ছিল, একটা থিসিস প্রজেক্ট করা লাগে আর কি, থিসিস বা প্রজেক্ট কিছু একটা। তো ওইটা একটু দেখে শুনে করতে হবে, যে স্যারের আন্ডারে, স্যারের ভালো লাগলাম সেটা ঠিক আছে, স্যারের আন্ডারে আমি করলাম। সাথে হচ্ছে টপিকটা কেমন, টপিকটা কি আমার ওয়ার্ল্ড ওয়াইড কিনা, সারা দুনিয়াতে টপিকটা কেমন। যদি আমার আন্ডার গ্রেডের থিসিসটা একটু ভালো হয় তাহলে দেখা যাবে যে আমার জন্য ওই থিসিসে ঘষা মাজা করলে একটা কনফারেন্স পেপার হয়ে যেতে পারে। কনফারেন্স পেপার কি সে হয়তো আরো তোমরা বড় হলে আরো বুঝতে পারবা। কোন একটা রিসার্চ করলাম, রিসার্চটা কেমন, যে একটা লাইট আছে, এই লাইট যে আলো দিচ্ছে এই লাইটটা বানাতে লাগে 50 টাকা। তো আমি এটা এমন ওই সেম আলো দিবে সেম লুমেনের, আমি লাইটটা 45 টাকায় বানাই দিলাম। তার মানে আমার এখানে যে রিসার্চটা হলো, আমি হচ্ছে কি ডিভাইসের ইকোনমিক যে পার্সপেক্টিভ আছে এটা আমি ডেভেলপ করছি। অনেক সময় হয় কি সেম প্রাইস এফিসিয়েন্সি ডেভেলপ করা যায়। তো এইগুলো হচ্ছে গবেষণা, এগুলো রিসার্চ, এগুলাই আমাদের এখন তো দুনিয়া তো চলে আসলে ইঞ্জিনিয়ারদের নিয়ে, যত ইকোনমি থাক, সাহিত্য থাক, এটা থাক, ওইটা থাক, যদি ইঞ্জিনিয়াররা না থাকে বর্তমান দুনিয়া অচল। তো এই ইঞ্জিনিয়ারিং এর এই রিসার্চের এই ব্যাপারগুলো আসবে হলো যে থিসিসে বা প্রজেক্টে, ওইখানে তোমাদের কোনো কিছু একটা ডেভেলপ করতে হবে, একজন সুপারভাইজার থাকবে তোমাদের এটা মানে সুপারভাইজ করার জন্য। তো ওইখানে যদি এরকম হট কোনো টপিক নিয়ে তোমরা কাজ করতে পারো, যেটা দেশের ভিতরে হোক বা দেশের বাইরে হোক ওইটা ভ্যালু ক্রিয়েট করে, তাহলে এরপরে ফার্দার তুমি ওই লাইনে আরো আগাতে পারবা। ভাইয়া এটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর।
ভাইয়া আমরা যদি ফোর্থ ইয়ারে যে যে সাবজেক্ট গুলো থাকে, পাওয়ার, কমিউনিকেশন, দেন কম্পিউটার, এই ধরনের, তো পাওয়ারের মধ্যে তো ভাগ আছে, যেমন হলো গ্রিড নিয়ে অনেকে, তারপরে পাওয়ার সিস্টেম আছে, তারপরে উইন্ড আছে। এগুলোর মধ্যে সব থেকে ভ্যালুয়েবল কোন কোন দিকটা হয় পাওয়ারের মধ্যে, যে যারা পাওয়ার নিয়ে পড়তে চায়? আচ্ছা, তো এখানে যেটা আমি জানি না এখন কি কোর্স আছে, আমাদের সময় যেমন ছিল সে পাওয়ারের স্পেসিফিক কোর্স আমি বলি, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ওই যে আমাদের যে যে কারেন্টের খুঁটি টুটি টানানো আছে, এই তার দিয়ে কিভাবে পাওয়ার যায়। হ্যাঁ, এইটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন হলো এই, দেখবা যে ওই যে বড় বড় চার পায়া স্টিলের গ্রামে দেখা যায় যে বড় বড় চার পায়া অনেক উঁচু উঁচু স্টিলের অনেকগুলা 6টা 8টা করে তার গেছে, এইগুলা সব ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের। তারপরে পাওয়ার যেখানে বিদ্যুৎ তৈরি হয় ওইটার বলে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ওইটা আলাদা একটা কোর্স আছে। আবার ফল্ট অ্যানালাইসিস করে, যেমন কোথাও যদি তার ছিঁড়ে পড়ে যায় কি হবে, অথবা তারের গায়ের সাথে লেগে গেছে তাহলে কি হবে, অথবা তোমার ঘরে কোথাও শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি হবে, এটা হলো তোমার এই সে ফল্ট অ্যানালাইসিস করে এইগুলাতে। আবার পাওয়ার সিস্টেম প্রোটেকশনও আছে, এটা অটো প্রোটেক্ট করে। তো এরকম অনেকগুলা কোর্স আছে আমাদের পাওয়ারের। তো ওইগুলা কিছু আছে আছে সবারই পড়াবে, কিছু কোর্স আছে কমন মানে সবারই পড়াবে। ওটা যে কমিউনিকেশনে চলে যেতে চায় তারও এরকম কিছু পাওয়ারের কোর্স থাকবে। আর কিছু কোর্স আছে তো আমার অপশনাল টাইপ, মানে ওইটা কমিউনিকেশনের জন্য আলাদা, সে আমি কৃষি শিক্ষা নেব না উচ্চতর গণিত দিব, এরকম আর কি হয়ে যায়, তখন আলাদা আলাদা করে নেয়, সায়েন্সের ভিতরে আলাদা এরকম। আর তোমার যদি রিসার্চের কথা তুমি যদি বলো যে কোশ্চেনে, যে উইন্ড টারবাইন আছে, সোলার এনার্জি আছে, তোমরা নাম শুনো নাই মনে হয়, ফুয়েল সেল টেকনোলজি আছে, যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, রিনিউয়েবল এনার্জি দিয়ে বা মিথানল দিয়ে এটা করে। তারপরে থার্মোইলেকট্রিক জেনারেটর আছে, তারপরে টাইডাল এনার্জি আছে, ওয়েভ এনার্জি, এগুলাতেও জেনারেটর ফিট করে তোমার বিদ্যুৎ তৈরি করে রিনিউয়েবলের। তারপর জিওথার্মাল এনার্জি আছে। তারপরে আহ মানে এই লেভেলের অনেকগুলো রিনিউয়েবল এনার্জি। আর কনভেনশনাল যেগুলো আছে ডিজেল ইঞ্জিন এই সেগুলো তো আছেই। আর হাইড্রো ইলেকট্রিক মানে পানির যেটা আছে কাপ্তাই আমাদের যেটা, ওটা তো আছেই। তো এরকম অনেকগুলো আছে, এইগুলোর ভিতরে রিনিউয়েবল এনার্জির একটা কোর্স এখন মনে হয় থেকে থাকবে। কারণ এটা আমি যে প্রাইম ইউনিভার্সিটিতে, সরি গ্রিন ইউনিভার্সিটিতে যখন আমি ছিলাম তখন ওই কোর্সটা আমরা ডেভেলপ করছিলাম, যে ওইখানে রিনিউয়েবল এনার্জির যত ধরনের সোর্স আছে ওরা কিভাবে বিদ্যুৎ তৈরি করে ওটা একটা প্রাথমিক ধারণা দেয় আর কি। মেকানিক্যালে এটা আছে, এই কোর্সটা মেকানিক্যালে আছে আমার জানা মতে, ওদের আচ্ছা ইলেকট্রিক্যাল আছে কিনা জানি না ঠিক। রিনিউয়েবল আচ্ছা, তো এনার্জি তো ইলেকট্রিক্যাল স্যাররা এটা ভালো বলতে অবশ্যই থাকার কথা, কারণ এটা অলরেডি বুয়েটে আছে, তার মানে আসলে হুবহু বুয়েটে ফলো করে। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা থাকবে আর কি। সো তো ওইখানে রিসার্চের ব্যাপারে আমরা যখন চিন্তা করব তখন ওই আলাদা করে তখন চিন্তা করা যাবে, যখন তুমি থিসিসটা করবা। নর্মাল কোর্সের জন্য ঠিক ওরকম না, সবগুলা রিনিউয়েবল নিয়ে একটা কোর্স হবে। হ্যাঁ, প্রত্যেকটা যেমন উইন্ডের জন্য আলাদা কোর্স এরকম ব্যাচেলর লেভেলে থাকবে না, ওটা তুমি মাস্টার্স লেভেলে এসে পাবা। বা শুধু সোলারের জন্য আলাদা কোর্স ব্যাচেলর লেভেলে থাকবে না, ব্যাচেলর লেভেলে সবগুলা নিয়ে রিনিউয়েবল এনার্জির কোর্স বানায়, যেটাতে সবগুলা কোর্সের কিছু কিছু আইডিয়া দিয়ে দেবে যে এইটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, পাওয়ার এইভাবে ক্যালকুলেট করে, এর লাইফ টাইম এরকম, এর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এই আছে, এরকম আর কি। বুঝা গেছে? আর আমরা যদি ইলেকট্রিক্যাল নিয়ে বাইরে পড়তে যেতে চাই, তাহলে আমাদের এখন থেকেই কি পাওয়ারে ফোকাস বেশি করা উচিত না ইলেকট্রনিক্সে বেশি ফোকাস করা উচিত? কারণ আমরা জানি যে এখন ইলেকট্রিক্যালের বাইরে আরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেমন ইসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো আমরা যখন আচ্ছা কমিউনিকেশন নিয়ে পড়তে যাবো ইলেকট্রিক্যালের, তখন দেখা যাবে যে আগে থেকেই ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে স্টুডেন্টরা আছে ওদের সাথে আমাদের পড়তে হবে। তো অনেক সময় দেখা যায় যে ওরা যেহেতু টেলিকমিউনিকেশন নিয়ে পড়েছে, তো দেখা যায় যে ওদের ভ্যালুটা বেশি হচ্ছে আমাদের থেকে, যে কারণ ওটা আচ্ছা, ওটা তোমার এসিপেসি। তোমার নাম কি? কি? মৃন্ময়। মৃন্ময়। আচ্ছা মৃন্ময়, তোমার অ্যান্সার আমি পরে দিচ্ছি। যে আমার ফ্রেন্ড হচ্ছে আকিক জয়েন করছে অনেকক্ষণ পরে, ও কিছু ট্রাবল শুট করছে আর কি। তো আকিকের ব্যাপারে আমরা একটু জেনে নেই। আকিক, আমি স্যারের পক্ষ থেকে তোকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। স্যার আমাদের শুরুতে জিজ্ঞেস করছিল যে আমাদের এখানে পথ চলা, এই যে এই পর্যন্ত আসছি, তো এখানে আসার ধাপগুলো কিরকম কি ছিল। তো এখানে আমাদের সাথে যারা আছে সেকেন্ড ইয়ারের ইলেকট্রিক্যালের ছেলে মেয়েরাই আছে, সাথে সিএসসির কিছু ছেলে মেয়ে আছে। তো আমরা তোর মুখ থেকেই শুনি যে তুই সেই আসনগুলো থেকে শুরু করে এখন যে কোম্পানিতে জব করিস, এর ধাপগুলা কেমন ছিল, ওরা একটু শুনুক, আগ্রহ পাবে তাহলে। আনমিউট কর, মাইক্রোফোন আনমিউট কর।
স্যার তোর মাইক্রোফোন, আকিক তোর মাইক্রোফোন আনমিউট কর। তোর মাইক্রোফোন আনমিউট কর। স্যার আপনি তো হোস্ট, ওর মাইক্রোফোন আনমিউট করে দেন। মাসুম স্যার, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওকে হ্যাঁ ওর ওকে রেডি আছে। হ্যাঁ ওর মাইক্রোফোন আনমিউট করে দেন। মনে হয় আমাদের এখানে আসলে জুম ইউজ করে না, আদার্স পেইড প্ল্যাটফর্ম আছে কিছু, জুম এগুলা তো আসলে সিকিউর না। হ্যাঁ মৃন্ময়ের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, আগে একটু ইন্ট্রোডিউস করুক। তুমি বলছো যে ভাইয়া আমরা কি পাওয়ার সেক্টরে যাব নাকি ইলেকট্রনিক সেক্টরে যাব না কমিউনিকেশন সেক্টরে যাব, এটা একটা কনফিউশন আছে, ওটা অ্যান্সার আমি পরে দিচ্ছি। আকি নাই মনে হয় নাকি আবার? আকি কি বললো ও? আচ্ছা তুমি কন্টিনিউ করো, আকি আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি। হ্যাঁ হ্যাঁ আমি আগে বাংলাদেশের জব মার্কেটটা বলি। আমি বাংলাদেশ থেকে আসছি, বেশি দিন হয় নাই তো। আকি আসছে আবার। আকি আসসালামু আলাইকুম। মনে হয় আনমিউট করা লাগবে একটু। হ্যাঁ একটা ওই যে মিউট আনমিউটের অপশন আছে, ওখানে একটু ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। তোর মাইক্রোফোনটা আনমিউট দেখায় যে সেই স্ক্রিনে। এই হোস্ট তো এটা করে দিতে পারে স্যার। আমি তো চেষ্টা করলাম, পারছি না তো। আচ্ছা আমি তোমাকে তাহলে আমি হোস্ট বানাই দিই। হ্যাঁ আমাদের কো হোস্ট করে দেন। ওকে আমি কো হোস্ট দিয়ে দিলাম তোমাকে। আনমিউট হয়েছে আকিক? শোনা যাচ্ছে না, আকিকের কথা শোনা যাচ্ছে না। না হয় নাই তো রহমতুল্লাহ। আকিক তো এই যে এখানে একটা মাইক্রোফোনের মতো দেখা, এটা আনমিউট হয় না কেন? তুই কেটে দিয়ে আবার ঢোক। আচ্ছা তো আমরা কোশ্চেন নেই আরো দুই একটা নাকি? হ্যাঁ আমি তাহলে ওর মৃন্ময়ের অ্যান্সারটা দেই। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশে কিন্তু কমিউনিকেশনের জব মার্কেটটা স্যাচুরেটেড ঠিক না, স্যাচুরেশন এরা বোঝে কিনা, ওভার স্যাচুরেটেড। মানে রিসেন্টলি অনেকে হচ্ছে চাকরি হারাইছে। আহ, আমাদের ফ্রেন্ড যারা আছে, আমাদের জুনিয়র যারা আছে, অনেকের সাথে আমার যোগাযোগ হয়। আমাদের হচ্ছে যেমন গ্রামীণ ফোনে কিছুদিন আগে স্বেচ্ছায় 102 জনের হলো অবসরে পাঠাইছে। তো আসলে দেশে হচ্ছে টেলিকমের জব মার্কেট নাই। সো আমি রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কেউ যদি মেজর নিতে চায়, সে যেন দেশে থাকার প্ল্যান না করে। হ্যাঁ, আর দেশে থাকার প্ল্যান করলে অবশ্যই পাওয়ারের মেজর নিবে। কারণ হচ্ছে কি, আমি বলি, তোমরা হয়তো নাম জানবা না, আমি পল্লী বিদ্যুৎরে মানে সুন্দর ভাষায় বলে হচ্ছে আরইবি বলে, বা এটারে এখন নাম দিছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বিআরইবি বলে। তারপর ডেস্কো আছে, পিজিসিবি আছে, পিডিবি আছে, নেস্কো আছে, এরকম অনেকগুলো আছে। প্রত্যেকটার স্যালারি স্কেল সেম। মানে শুনলে এখনই খুশি হয়ে যাবা যে পাশ করে যদি এখানে জয়েন করো, ফার্স্ট মান্থের স্যালারি হচ্ছে 80,000 করে স্টার্ট হবে। তো এটা কিন্তু অনেক হাই স্যালারি, এবং এই চাকরিটা কিন্তু আর কারো নাই, এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্যই। মেকানিক্যালে কিছু কিছু পায়, বাট আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এইটা। এবং আমাদের আর্সেনালের অনেকেই আছে ডেস্কোতে বা পল্লী বিদ্যুতে অথবা পিজিসিবিতে, পিডিবিতে, এগুলাতে জব করে আর কি। মানে এখানে হচ্ছে বিদ্যুৎ, মানে আমি যেগুলো নাম বললাম এগুলো হচ্ছে বিদ্যুৎ তৈরি করা, মানে পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট গুলো সাধারণত পিডিবির আন্ডারে থাকে। তারপর পিজিসিবি হচ্ছে আমাদের ন্যাশনাল যে গ্রিডটা আছে, গ্রিডটা কন্ট্রোল করে। ওই যে বড় বড় যেগুলো বললাম, যে 4 পায়ে স্টিলের বড় বড় যে কারেন্টের পিলার গুলো আর কি, পোল তো না, এটার কি বলে, যাই হোক, তো ওইগুলো আছে পিজিসিবি হ্যান্ডেল করে। আর এই ডেস্কো হ্যান্ডেল করে ঢাকার ভিতরে যে বিদ্যুৎটা ওরা সাপ্লাই দেয়। এরকম করে নর্থ সাউথে নেস্কো আছে, তারপরে ওয়েস্ট জোন আছে, সাউথ জোন আছে, ইস্ট জোন আছে, এরকম আলাদা আলাদা জোনে ভাগ করা আছে। তো এখানে প্রচুর হচ্ছে পাওয়ার সেক্টরে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জব করে। সাথে সামনে আসতেছে রিনিউয়েবল এনার্জির যুগ। অলরেডি আমি একটা পাওয়ার প্ল্যান্ট ভিজিট করছি বাংলাদেশে থাকতে, টেকনাফে।
মানে হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওই যে সেন্ট মার্টিনে যায়, যেখান থেকে হচ্ছে ইটা ছাড়ে, ফেরিটা ছাড়ে, ওর 7-8 কিলোমিটার আগে, মানে একদম মায়ানমার আর বাংলাদেশ বর্ডারে যে মাঝখানে নদীটা আছে, ওই নদীর পাড়ে হচ্ছে 22 মেগাওয়াটের একটা সোলারের পাওয়ার প্ল্যান্ট করা। তো ওইটা হচ্ছে আমাদের সাথে গ্রিড কানেক্টেড। তো পাওয়ার সেক্টরে আমি এখন আমাদের জন্য দেশের ভিতরে পাওয়ার সেক্টরটা হচ্ছে 1 নাম্বার আমি হিসাব করলে। তারপরে যদি যাই আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসে যদি যাই, মানে ডিজাইন অনেকগুলো আছে, তোমরা জানবা যে ভিএলএসআই একটা সাবজেক্ট আছে, ওইটা দিয়ে হচ্ছে বিভিন্ন চিপের লেয়ার ডিজাইন করে। তো ওই ডিজাইনটা হচ্ছে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ আসে বাংলাদেশে। আমাদের ল্যাবেরও অনেকে আছে ফ্রিল্যান্সিং এ, মানে আমি জানি নামটা ভুলে গেছি, আমাদের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, উনি ফ্রিল্যান্সিং এ এই কাজ করে বসে বসে। তো এরকম করে এই ম্যাটেরিয়াল সাইডে যদি আমরা যাই, ওইটাও হচ্ছে বাংলাদেশে আমাদের কোনো ডিভাইস, মানে ইভেন একটা রেজিস্টার বানানোর কোম্পানিও বাংলাদেশে নাই, রেজিস্টারও বাইরে থেকে আনা লাগে, বাট বাইরের আমরা কাজ কিছু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পাই। তবে যদি আমি কমিউনিকেশন সেক্টরে যাইতে চাই, প্রোগ্রামিং জানা লাগবে আমার, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে সফটওয়্যার ডেভেলপ করা লাগবে, এবং এর মার্কেটটা আছে ইউএসএ তে এবং আমাদের ইউরোপ এবং আমেরিকাতে হচ্ছে এই কমিউনিকেশন সেক্টরে জব অ্যাভেলেবেল আছে। বাট বাংলাদেশে কমিউনিকেশন সেক্টরে জব মানে খুবই রেয়ার। বোঝা গেছে মিনময়? হ্যাঁ জি ভাইয়া। আর যদি আচ্ছা, কেউ thank you. পাওয়ার নিয়ে বাইরে যেতে চায় তাহলে তার হ্যাঁ, কি কি জানা লাগবে? তার কি প্রোগ্রামিংটা জানা লাগবে পাওয়ার নিয়ে বাইরে যেতে চাইলে? প্রোগ্রামিং এ একটু জানা থাকা ভালো, তবে প্রোগ্রামিং এর তো শেষ নাই, কোন লেভেলে শিখবা। তো ওইটা এই সে পাওয়ারের, যেমন প্র্যাকটিক্যালি যদি অ্যাপ্লিকেশন বেস কাজ করে প্রোগ্রামিং ওখানে কম লাগে, বাট ডিজাইন বেস কাজ করলে প্রোগ্রামিং লাগে। তো ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না, তবে প্রোগ্রামিং জানা থাকলে বর্তমান দুনিয়াতে সবারই কম বেশি প্রোগ্রামিং লাগবে। আর ঠিক ভাইয়া আছে, যদি একটু even- মেশিন লার্নিং নিয়ে কিছু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, মেশিন লার্নিং যেটা আছে ওইটা মেইনলি হইতেছে হচ্ছে তোমার সিএসসি রিলেটেড। রহমতুল্লাহ, ওই যে আকিকুর রহমান মনে হয় ঠিক আছে এখন, না কাজী সাহেব? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, ইয়া হ্যাঁ। ইয়া হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আকি, ওর কোশ্চেনটা আমি পরে অ্যান্সার করি, তুই নিজের মতো করে অ্যান্সারটা দে। আমার যে কোশ্চেন কি ছিল, আমি কি করছি তাই এই পর্যন্ত? হ্যাঁ, আসলে থেকে শুরু করে এখন তোর যে পজিশন, এই জার্নিটা কেমন আচ্ছা, ছিল? আচ্ছা, আমি আর একটু বলি না, আকিকুর রহমান, জি, জি। আমি আসলে আমার স্টুডেন্ট এদেরকে একটু জাস্ট এনকারেজ করতে চাচ্ছি যে যাতে তারা আচ্ছা, আচ্ছা, চাকরিটা না ভেবে হায়ার স্টাডিটা করতে যায়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটার জন্য এনকারেজিং এর জন্য জাস্ট তোমাদের দুজনের সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হচ্ছি, জাস্ট তোমাদের গল্পটা শুনবো আজকে যে তোমাদের sure, এই কোনো পথ সমস্যা চলাটা কিভাবে সফল হলো, এটাই আর কি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আকিকুর জামান না? না, আকিকুর রহমান। রহমান, হ্যাঁ, আকিকুর রহমান, ঠিক আছে, থ্যাংক ইউ, সরি। হ্যাঁ, ওকে। That's okay. So, আমি ট্রিপলি থেকে 2010-এ খান রহমতুল্লাহর সাথে আমরা একই ব্যাচে, বাইরে আসানুল্লাহ থেকে। তারপরে আমি দেশে 2 বছর জব করছি একটা সোলার ফার্মে, সোলারিক নাম, এখানে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তারপরে 2012 সালে আমরা মালয়েশিয়াতে একটা স্কলারশিপ পাই। অশেষ ধন্যবাদ স্যার, এই মামুন স্যারের নামটা কি যেন ভুলে গেছে কি, আর সাইদুর রহমান, মাসুম বিল্লাহ স্যার, আর হচ্ছে সাইদুর রহমান স্যারের আন্ডারে, উনি বেশ ভালো পজিশনে আছে মালয়েশিয়াতে। সো ওই স্যারের কাছে বড় একটা ফান্ড ছিল মালয়েশিয়ান গভর্নমেন্টের, উনি আর কি মাস্টার্সে বাই রিসার্চ স্টুডেন্ট নিচ্ছিল আর কি ওই সময়। তো আমি বলবো লাকিলি খান রহমতুল্লাহ আমি এই দুজন একসাথে যাইতে পারি, কারণ একা যাওয়াটা দেশের বাইরে টাফ ছিল ওই সময় আমাদের দুজনের জন্য। তো দুইজন থাকাতে অনেকটা ইজি ছিল। তো আমরা মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতে যাওয়ার পরেও অনেক প্রবলেমের ফেস হইতে হয়। তারপরেও যেটাই ছিল, স্যার বাংলাদেশি ছিল, অনেক হেল্পফুল ছিল, আমাদেরকে অনেক দিক থেকে হেল্প করছে। যেমন টিউশন ফি অনেক বড় একটা বিষয়, যখন ওভারসিজ কোনো কেউ পড়তে যায় টিউশন ফি ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমাদের টিউশন ফি ফ্রি ছিল, প্লাস আমাদের থাকা খাওয়ার জন্য মান্থলি পে করতো ইউনিভার্সিটি থেকে, ওই স্যারের ফান্ড থেকেই আসতো। তো এই ধরনের স্কলারশিপ পাওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছিল যে মাস্টার্সটা শেষ করার। আর মাস্টার্স 2 ধরনের হয়, একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ আর একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স। মাস্টার্স বাই রিসার্চে স্কলারশিপ দেয়, কোর্সে দেয় না আর কি। তো রিসার্চে করার আরেকটা অ্যাডভান্টেজ ছিল আমাদের যে আমরা পিএইচডি তে অ্যাপ্লিকেশন করতে পারি। তো পিএইচডি তে অ্যাপ্লিকেশন করার সময় অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে
একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চে থাকলে পয়েন্টটা বেশি হয়। তো দেখা যাচ্ছে যখন স্কলারশিপে যখন অ্যাপ্লিকেশন করে সবাই, তখন ওই পয়েন্টটা আগায় থাকা যায় যদি মাস্টার্স বাই রিসার্চে হয়ে থাকে। তো ওইটা করার পরে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি কয়েকটা ইউনিভার্সিটিতে। তো ওর মধ্যে একটা ইউনিভার্সিটিতে চান্স পাই, যেটা হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি 2015 সালে। তো 15 সালে আসলাম। আমার টপিক ছিল হচ্ছে সোলার ম্যাটেরিয়ালস। সোলার ম্যাটেরিয়ালস এর উপরে 15 সালে শুরু করি, আর পিএইচডি শেষ হয় আমার অ্যারাউন্ড 2019 পিএইচডি শেষ করে আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করি প্রোডাকশন ম্যানেজার হিসেবে, প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে। বেসিক্যালি এখানে আমার টপিক পিএইচডি টপিকের সাথে তেমন মিল নাই, বাট আমার গ্রাজুয়েশন ছিল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সে। সো এই কোম্পানিতে যেটা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট ইঞ্জিনিয়ার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে দুইটা পোস্টে ওরা একজন টেকনিক্যাল লোক খুঁজতেছিল আর কি। তো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড প্লাস হায়ার ডিগ্রি দেখে ওরা আমাকে ডিরেক্টলি ম্যানেজারিয়াল পজিশনে প্রোডাকশন ম্যানেজার এন্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে আর কি পোস্টটা দেয়। তো মোটামুটি লাস্ট 3 বছর এখানে আছি অস্ট্রেলিয়াতে। কোম্পানিটার নাম হচ্ছে মেডিপ্যাক। এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই এখন ওখানেই আপাতত আছি অস্ট্রেলিয়াতে। Any questions? হ্যালো, তোমাদের শোনা ভিতরে গেছে কারো নাকি? কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, আকি ইটস ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি তো খান রহমতুল্লাহর কথাই শুনতে পাই। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমাদের স্টুডেন্ট আর কোনো কোশ্চেন আছে প্লিজ? থাকি তোমরা বলো। ইভেন সিএসসি স্টুডেন্টও আছে। জাস্ট আমরা জাস্ট একটা আড্ডা দিলাম যে আমাদের যারা অস্ট্রিয়ান সিনিয়র আছে বিভিন্ন জায়গায় আমরা কিভাবে হায়ার স্টাডি করতে পারি বা আমাদের কি স্কোপ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা জি। করতেছিলাম আর কি। ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা। কোনো স্টুডেন্টের কোনো কোশ্চেন থাকলে দেন ইউ ক্যান আস্ক প্লিজ। ভাইয়া একটু জিআরই এবং আইএলটিএস নিয়ে যদি একটু বলতেন, যে আচ্ছা জিআরই আচ্ছা। প্রিপারেশন এবং আইএলটিএস এর প্রিপারেশন। জিআরই এখন এটা ডিপেন্ড করে কোন কান্ট্রিতে আপনারা যাইতে চান। যেমন অস্ট্রেলিয়াতে আসতে হলে জিআরই বেসিক্যালি লাগে না, এখানে আইএলটিএস হইলেই হয়ে যায়। আর একটা হচ্ছে পিটি বলে আর কি, পিটি এটা একটু সহজ মনে হয় আমার কাছে যে আইএলটিএস বা জিআরই থেকে। তো অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোতে দেখা যাচ্ছে আসতে চাইলে আপনি পিটি অথবা জিআরই দিতে পারেন, অথবা ইউএসএ তে যেতে পারলে জিআরই তো কম্পালসারি। এটা দিয়ে স্কোর ভালো হইলে ফার্স্ট টার্গেট আমার মনে হয় থাকা উচিত যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা। কারণ এখানে যদি বাইরে পড়তে আসাটা হচ্ছে অনেক একটা এক্সপেন্সিভ জিনিস। কারণ টিউশন ফিটা, আর টিউশন ফি একটা দেশ থেকে হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হইলে ফাইন্যান্সিয়ালি সেক্ষেত্রে ম্যানেজ করা যায়, বাট লিভিং এক্সপেন্সটা একটা বিশাল জিনিস এখানে। সেক্ষেত্রে স্কলারশিপ পাইতে হইলে অনেক ক্রাইটেরিয়া এরা ফলো করে। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর। অস্ট্রেলিয়াতে যেমন অ্যাপ্লাই করতে গেলে আইএলটিএস এ যদি 8 থাকে অথবা 7 থাকলেও একটা 5 পয়েন্টস, 8 থাকলে মনে হয় 10 পয়েন্টস। আর জিআরই হলে ইউএসএ তে যেমন জিআরই স্কোরের উপরে ডিপেন্ড করে নাম্বার ইন এক্সাম। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি একটা বলবো যে অস্ট্রেলিয়াতে যেমন হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি মার্কিং করে। যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয় তাহলে 5 পয়েন্টস দেয়, প্রাইভেট ইউনিভার্সিটি হলে ওটা 0, ওইটাতে কোনো মার্কিং করে না। তো আমি যখন অ্যাপ্লিকেশন করছিলাম ওইখানে আমার ওই 5 পয়েন্টে আমি পিছায় গেছিলাম, বাট আমার যেটা ছিল মাস্টার্স বাই রিসার্চ করাতে আমি আবার ওইখানে 25 পয়েন্টস পাইছিলাম আর কি। যেটা কারণ অ্যাপ্লিকেশনটাও হয় ওয়ার্ল্ডের সব জায়গা থেকে, তো সবার মাস্টার্স বাই রিসার্চটা করা থাকে না, সেই ক্ষেত্রে আর কি তারা পিছাই গেছিল, আমারটা আর কি নাম্বারিং আগায় গেছিল। অনেক ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। সাথে আরেকটু অ্যাড করি, ওই আমাদের হচ্ছে হাতে গোনা মনে হয় অস্ট্রেলিয়া থেকে হচ্ছে ওরা মনে হয় 4-5টা ইউনিভার্সিটি চিনি আর কি পাবলিক, ওইগুলা হচ্ছে ওরা কাউন্ট করে, বাকিগুলা লিটারালি কাউন্ট করে না। তো আসলে সব পাবলিক ইউনিভার্সিটি এখানে কাউন্ট ওইভাবে করে না, ওই যে 5 মার্কস এর কথা যেটা বলছে, তো ওটা নিয়ে আসলে যেমন হওয়ার কিছু নাই। হ্যাঁ, ওটা ন্যাশনাল, যেমন খুলনা, আই থিঙ্ক খুলনা ইউনিভার্সিটি কেউ কাউন্ট করে না, শাহজালাল ইউনিভার্সিটি কাউন্ট করে না, জাস্ট টপ কয়েকটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কাউন্ট করে। তো ওইটা খুবই কম, 5 পয়েন্টস অনলি, কিন্তু অন্য জায়গা থেকে অনেক পয়েন্টস এ করা যায়। যেমন ধরেন আন্ডারগ্রেডে যে আমরা ইয়েটা করি, থিসিসটা করি, এখন থিসিসটা যদি একটু ভালো হয় ওইটা কিন্তু জার্নাল পাবলিকেশনে করা যায়।
আবার ওইটা দেখা যাচ্ছে কনফারেন্সে সাবমিট করলেও, কনফারেন্স যদি একটা পেপার থাকে, ওই পেপারে কিন্তু ভ্যালু অনেক কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে। তো যদি কোনো একটা স্যারের সাথে যদি একটা প্রজেক্ট করে থাকো, যদি কোনো ডেটা থাকে, ওই ডেটা যদি কোনো কনফারেন্সে সাবমিট করে থাকো বা কোনো কনফারেন্স পেপার হিসেবে পাবলিশ করে থাকো, ইভেন খুবই সিম্পল একটা জার্নাল হইলেও, ইন্ডিয়ায় অনেক একাডেমিক জার্নাল আছে, ওইগুলো তো পাবলিশ করলেও দেখা যাচ্ছে যে মাস্টার্সে কেউ যদি দেশে মাস্টার্সও করে, সে পিএইচডির জন্য বাইরে অ্যাপ্লিকেশন করতে পারে। আমি অনেকে এখানে চিনি যে যারা দেশ থেকে মাস্টার্স করে এসে ডিরেক্টলি পিএইচডি স্কলারশিপ নিয়ে আসছে এখানে। তো এই জন্য একটা হচ্ছে পাবলিকেশন দিকে চিন্তা করা, যদি কারোর ইয়ে থাকে যে ফিউচারে দেশের বাইরে পড়াশোনা করতে আসবে, তো আন্ডার গ্রেডে পাবলিকেশন করাটা একটু ডিফিকাল্ট, আই নো, বাট অনেক স্যার আছে যে ওরা হেল্প করে আর কি, যে তুমি যদি কোনো প্রজেক্টে কাজ করতে চাও কোনো স্যারের আন্ডারে, তাহলে আমি একটু আপডেট করবো এখানে। আমার মনে হয় ইলেকট্রিক্যালে এখন বেশ কিছু ফ্যাকাল্টিরা তাদের স্টুডেন্টদের পাবলিকেশন করছে, স্টুডেন্টদের প্রজেক্ট পেপার। আমি ইদানিং দেখছি আর কি ফেসবুকের মাধ্যমে অনেক ফ্যাকাল্টিরাই তাদের স্টুডেন্টদের যে রিসার্চ ওয়ার্ক বা প্রজেক্ট ওয়ার্ক ভালো ভালো জার্নালে Q1 Q2 জার্নাল পাবলিশ করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটা ওদের জন্য একটা ভালো অপরচুনিটি, যেটা আগে হয়তো ছিল না। ঠিক আছে, এইটা হচ্ছে অনেক বিশাল একটা অ্যাডভান্টেজ, কারণ সবাই কিন্তু পাবলিকেশন করে না, বা সবাই দেখা যাচ্ছে ওই প্রজেক্টটা ওইভাবে চুজ করে না যেখান থেকে পাবলিকেশন আসাটা অনেক ডিফিকাল্ট। তো প্রজেক্ট চুজ করাটা একটা বিশাল একটা, আমি মনে করবো, অ্যাডভান্টেজ। যদি ভালো কোনো প্রজেক্ট হয়, পাবলিকেশন যদি থাকে, ইভেন একটা দুইটা পাবলিকেশন থাকলেও মাস্টার্স বা রিসার্চের জন্য অনেক দেশে অ্যাপ্লিকেশন করা যায়। আর ইনিশিয়ালি দেখা যাচ্ছে যদি ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে না হয়, মাস্টার্স এর জন্য আমি প্রেফার করি ইজি হচ্ছে মালয়েশিয়া বা থাইল্যান্ডে যদি স্কলারশিপ নিয়ে মাস্টার্স বাই রিসার্চ করা যায়, তাহলে দেখা যায় যে ওইখানে দুইটা তিনটা পাবলিকেশন হলে মাস্টার্সে ভালো কোনো জার্নালে, তখন হচ্ছে পিএইচডির জন্য যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করা যায়। যেমন লাকিলি আমাদের জন্য যেটা হয়েছিল, আমরা মালয়েশিয়াতে যেতে পারছিলাম, কারণ ডিরেক্টলি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পিএইচডি নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। তো আমি মনে করি যে জাস্ট হাব হিসেবে ইন দ্য মিডল কোথাও হয়তো কোন একটা মালয়েশিয়ান বা এশিয়ান কোনো ভালো কান্ট্রিতে ভালো একটা ইউনিভার্সিটিতে যদি মাস্টার্স করা যায়। আকিকের সাথে একটু অ্যাড করি, ওরা যে প্রজেক্টে গিয়েছিল যে স্যারের আন্ডারে, ওই স্যার কিন্তু এখনো জীবিত আছেন, প্রফেসর সাইদুর রহমান। আমাদের সাথে লিঙ্ক এখনো আছে আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে, রহমাতুল্লাহর সাথেও মনে হয় লিঙ্ক আছে স্যারের সাথে। স্যার কিন্তু এখনো আছে, স্টুডেন্ট নিচ্ছে। তো তোমাদের আগায় আসতে হবে, মানে তোমাদের চাইতে হবে আসলে, তাই না? যে স্টুডেন্টকে চাইতে হবে। আচ্ছা, আমি একটা বলি, স্যার কিন্তু রিসেন্টলি একটা পোস্ট দিছে যে স্যার হচ্ছে একটা প্রজেক্ট আছে ওনার কাছে, আই থিঙ্ক ন্যানোমেটেরিয়ালস এর উপরে। তো স্যার রিসেন্টলি পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছে, বাট আই বিলিভ যে যদি মাস্টার্সে কেউ আগায় আসে, যে একটা স্যারের সাথে যদি একটা ইমেল দেয় ভালো করে যে স্যার আমি একটা মাস্টার্স করতে চাই, এরা তো সেকেন্ড ইয়ারে, এদের আরো 2-2.5 বছর লাগবে। তো এরা যারা ফাইনাল ইয়ারে আর কি, আমি তাদের জন্য বলতেছি আর কি। তো তারা আর কি জাস্ট একটা সিভি দিয়ে, ইমেল দিয়ে বলতে পারে যে ইন্টারেস্টেড থাকে, কারণ স্যার অনেক সময় স্টুডেন্ট খোঁজে আর কি। কারণ মালয়েশিয়াতে যেটা আমি দেখছি, অনেক স্যারের থাকে, ফান্ড থাকে, বাট ভালো স্টুডেন্ট পায় না বলে আর কি ওইভাবে স্টুডেন্ট নিতে চায় না। ভালো স্টুডেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে যদি ভালো একটা প্রজেক্টে যদি একটা কনফারেন্স পেপারও থাকে, তাহলে স্যাররা যেটা বুঝে যে একটা অ্যাসিউরেন্স যে তুমি রিসার্চে কিছু করতে পারবা, কারণ রিসার্চের এটা বিট ডিফিকাল্ট, কারণ কোর্স ওয়ার্কে যেটা হয় মুখস্থ পড়া, এক্সাম দেওয়া, বাট রিসার্চে হচ্ছে পুরোটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে তোমাকে একটা প্রজেক্ট দিবে, প্রজেক্টটা তোমাকে পড়াশোনা করে নিজে নিজে বুঝে নিজে ডেভেলপ করতে হবে। মাঝে মাঝে সুপারভাইজাররা হেল্প করে, অনেক সময় হেল্প নাও পাওয়া যেতে পারে। এই জন্য যদি কোনো কনফারেন্স বা কোনো প্রজেক্টের জন্য পাবলিকেশন থাকে, তাহলে স্যারেরা একটা অ্যাসুরেন্স পায় যে ঠিক আছে, এ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। এই জন্য ফাইনাল ইয়ারে প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি আকিকের সাথে আমি এডিশনালি একটু অ্যাড করি, আমাদের বাইরে আসার ব্যাপারে মানে নিজেদের ভিতরে কি থিঙ্কিংটা থাকা লাগবে, একটা থিঙ্কিংটা ডেভেলপ করা উচিত। আমাদের দেশে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতটুকু চাকরি হয়, তাতে মানে আমার পার্সোনাল ধারণা হচ্ছে যারা যে আমাদের দেশে ডিপ্লোমা করে, ওদের দিয়েই আসলে চালানো সম্ভব পুরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা। সেখানে আমরা যারা ব্যাচেলর করে বের হচ্ছি, আমাদের জন্য মোর দেন এনাফ। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট আসলে বাংলাদেশের জন্য দরকার নাই। মানে হাতে গোনা দুইটা একটা মাথায় মাথায় লাগতে পারে, না লাগলেও অসুবিধা নাই। তাহলে আমি মাস্টার্স বা পিএইচডি কেন করব হচ্ছে, হয় আমি দেশে ব্যাক করলে টিচিং এর জন্য মনোনিবেশ করতে হবে কোনো ইউনিভার্সিটিতে,
অথবা হচ্ছে বাইরের দেশে আসলে মাস্টার্স এর পরেও জব পাওয়া যায়, পিএইচডির পরেও জব পাওয়া যায়। সো ফোকাসটা আমার এইভাবে থাকতে হবে যে আমি যদি মাস্টার্স বা পিএইচডি করি, এই করার পরে আমি কি করতে চাই। আমি এটা চাকরির জন্য যদি অনেকে চিন্তা করে আমি পার সেক্টরে চলে যাব চাকরির জন্য, অনেকে বিশেষ চিন্তা করে, বাট মাস্টার্স বা পিএইচডির জন্য এই বড় ধরনের স্বপ্ন দেখতে হবে যে আমি কি করতে চাই, কি দেখতে চাই। আর আকিব যেটা বলতেছিল যে এই সে মালয়েশিয়াতে বা থাইল্যান্ডে এআইটি একটা ইউনিভার্সিটি আছে, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, অনেক ভালো ইউনিভার্সিটি। মালায়া অনেক ভালো ইউনিভার্সিটি। ইন্ডিয়াতে আইআইটি আছে না, আইআইটি ওইটাও ভালো, ওইগুলোও ভালো। এখন সাথে যদি এরকম হয়, ইভেন চায়নাতেও কিছু ইউনিভার্সিটি আছে ভালো ইউনিভার্সিটি, এগুলোতে যদি আমরা মাস্টার্স করি, 2 বছরের একটা মাস্টার্স করার পরে ওইখানে আমার আরেকটা সার্টিফিকেট অ্যাড হলো, ওই সার্টিফিকেট দিয়ে আমি বিশ্বে যে কোনো দেশে পিএইচডি পেয়ে যাবো ইজিলি। বাট আমি যদি বাংলাদেশে অ্যাড করি, বাংলাদেশ থেকে কিন্তু তোমার যে ওই আকিব যেটা বললো যে রিসার্চ বাই মাস্টার্স যদি করে বুয়েটে বা আমাদের এখানেও মাস্টার্স করছে, আমাদের ডিপার্টমেন্টে কিন্তু মাস্টার্স করছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে যদি রিসার্চ বাই হয় তাহলে সেটাও কিন্তু কাজে আসতে পারে মনে হয়। হ্যাঁ, এর পাবলিকেশন থাকা লাগবে, মাস্ট পাবলিকেশন থাকতে। আচ্ছা, আমি একটু বলি, আমি কিছু এক্সাম্পল বলি দেশ থেকে। কয়েকজনকে আমি অনেক চিনি, তো এখানে আসছে অনেক বাংলাদেশি কমিউনিটি আছে। বাইরের দেশে যে যাওয়া লাগবে মাস্টার্সে, এটা ম্যান্ডেটরি না। কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকেও অনেক যে মাস্টার্স করে কয়েকটা পাবলিকেশন করছে, এসে এখানে মেডিসিনে পিএইচডি করছে। ইভেন রাজশাহী ইউনিভার্সিটি থেকেও, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেও আমি অনেকে চিনি যে মাস্টার্স করছে দেশে করে। দেওয়া হচ্ছে কয়েকটা, ইভেন তাদের জার্নাল পাবলিকেশনও নাই, তাদের হচ্ছে 4-5টা কনফারেন্স পেপার আছে। সামহাও ওরা দেখা যাচ্ছে অনেক প্রফেসর, যেটা আমি আগে বলছি যে অনেক প্রফেসর ফান্ড থাকে কিন্তু স্টুডেন্ট পায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা লাখেরও ব্যাপার আছে। আমি যখন অ্যাপ্লিকেশন করি, আমি টোটাল আমার মনে আছে 95 প্রফেসরকে আমি ইমেল দিছিলাম, 95 জনকে। রেসপন্স পাইছিলাম 6টা। তো তোমাকে যে অ্যাপ্লিকেশন করতে যাবে তাদের কন্টিনিউয়াসলি এটা প্রফেসরদেরকে ইমেল দিতে হবে, নক করতে হবে, কারণ এটা জাস্ট লটারি পাওয়ার মতো, তোমাকে জাস্ট একটা পজিটিভ রেসপন্স লাগবে আর কি। তো এটা তো সহজ যাবে না, ধৈর্য ধরে আর কি ট্রাই করতে হবে, তাহলে দেখা যাচ্ছে একটা পজিটিভ রেজাল্ট হইলেই তো হয়ে গেল। এই জন্য মাস্টার্স এর জন্য যে দেশের বাইরেই যাইতে হবে নট নেসেসারি, এখানে দেশের মধ্যে যে কোনো ভালো ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটিতে পড়ুক, আমি যেটা বারবারই বলছি আগে, প্রজেক্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মাস্টার্স হোক বা আন্ডার গ্রাজুয়েট, যে প্রজেক্টই করুক, প্রজেক্টটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু পাবলিকেশন করা খুবই সহজ আর কি। আর অনেকে যেটা হয়, আমরা যখন ছিলাম, আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম, আমার প্রজেক্টটা খুবই বাজে ছিল, আমি ওইখান থেকে কিছুই করতে পারি না। তো এটা আমার কখনো প্ল্যান ছিল না যে দেশের বাইরে আসবো, যখন আমি 4th ইয়ারে ছিলাম আর কি দেশে। বাট যখন জব সেক্টরে ঢুকি, আমি এটা একটু বলতেছি কারণ অনেকে হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে যে দেশেই জব করবে, ভালো জব। আমি যখন জবে ঢুকি, জব খুবই ভালো ছিল, আমি R&D তে ছিলাম ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে, চ্যালেঞ্জিং জব ছিল। বাট 2 বছর পরে পারিপার্শ্বিক দেশের অবস্থা প্লাস যাতায়াতের সমস্যা, এটা ফেড আপ করে ফেলে আমার। সকালে ভোরবেলা অফিসে যাইতে হয়, আস্তে আস্তে রাত হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম কি করবো, আমার MBA করার ইচ্ছা ছিল, বাট MBA করব এদিকে ওটাও ঠিক মতো ওইভাবে এগ্রি করতে পারতেছিলাম না যে MBA করব ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। তারপরে মাস্টার্স এর জন্য চিন্তা করতে করতে পরে অপরচুনিটিটা পাই মাস্টার্স করার। বাট যেটা বলতে চাচ্ছি যে দেশে থেকে যদি কেউ ভালো করতে চায় অবশ্যই করতে পারে, বাট বাইরে আসার বিষয়টা মাথায় রাখা উচিত। আর বাইরে আসতে চাইলে অবশ্যই আমার মনে হয় 4th ইয়ার বা 3rd ইয়ার থেকে যখন আমরা প্রজেক্ট শুরু করি, তখন থেকে আর কি প্রিপারেশনটা একটু নেওয়া উচিত। কারণ তখন থেকে যদি 1-2টা পাবলিকেশন হয়ে যায়, মাস্টার্স এর বাইরে না আসতে পারলেও দেশে মাস্টার্স করে আরো কয়েকটা পাবলিকেশন করে পিএইচডির জন্য বাইরে আসা যেতে পারে। আচ্ছা, এই এ সেকশনের আনাস আছে নাকি? আনাস 42 রোল অনলাইনে আসো? জি স্যার, আছে স্যার। এই তোমার এই গালে হাত দিয়ে বসা ছবি প্রোফাইলে দিছে, এই জন্য বলো তো, তুমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, এত হতাশ কেন? আপনাদের কথা শুনতেছিলাম স্যার। স্যার না, তোমরা তোমাদের ভাইই বলো, তোমাদের তো বড় ভাই, তাই না? স্যার আসলে বলার দরকার নাই। আমি আসেনগুলাতে 2 বছর হচ্ছে বাংলাদেশে যে 2 বছর ছিলাম আর কি, মাস্টার্সের আগে ক্লাস নিছি, ওরাই হচ্ছে স্যার বলে, আর বাকিরা ভাইয়াই বলে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে তোমাদের নিয়ে একটা প্রোগ্রাম করছিলাম 2015-তে মনে হয়, তারপরে আর আসেনগুলোর সাথে প্রোগ্রাম করা হয় নাই। বলো, কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো।
স্যার আমার এমনিতে ইচ্ছা হচ্ছে মাস্টার্স হয়তো অস্ট্রেলিয়া বা মানে আমি ফিক্স করছি মাস্টার্স করার জন্য অস্ট্রেলিয়া বা কানাডার দিকে যাব স্যার। এখন এই দুইটা যদি আমি পার্টিকুলারলি বলি তাহলে এইখানে মাস্টার্স করতে হলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে বা কোন কোন ইউনিভার্সিটি ভালো বা কোনখানে অফ করতে পারি আর কি, আমি এখন থেকে এটা চিন্তা করতেছি স্যার, যদি কিছু বলতেন। আচ্ছা, তো ইউনিভার্সিটি হচ্ছে ফার্স্টে আমি বলি দুইটা ব্যাপার হলো মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে টিউশন ফি একটা ব্যাপার, কোন দেশে কেমন টিউশন ফি। আর সেকেন্ড হচ্ছে থাকা খাওয়ার জন্য যে টাকাটা ওইটা কেমন লাগে। যদি বাবা মার অঢেল সম্পদও হয়, মানে আমি শুধু একটা ধারণা দেই, আমি ইউএনএসডব্লিউতে আসছি, এখানে আমার পিএইচডির যে টিউশন ফি প্রায় 1 কোটি টাকার মতো। তো এই 1 কোটি টাকা দিয়ে তো আসলে আমার এখানে পড়া পিএইচডি করা সম্ভব না। হ্যাঁ, তো এটা আমার চুজ করতে হবে যে কোন দেশে হচ্ছে আমার এইগুলা কেমন। অস্ট্রেলিয়াতে হচ্ছে পড়াশোনা খুবই এক্সপেন্সিভ। ইভেন আমার বাচ্চারা যে স্কুলে যায় ওদের টিউশন ফি হলো $14,000 এক একজনের। তো এটা সামহাউ আমি পিএইচডি স্টুডেন্ট, ওইটা কভার করে আর কি, মানে আমার দেওয়া লাগে না। তো আমি এটা আইডিয়া দিলাম আর কি। তো এটা খেয়াল রাখতে হবে। তো কানাডা হোক বা অস্ট্রেলিয়া হোক, দুইটাতেই আসলে টিউশন ফি একটা মেজর ফ্যাক্টর। তো আমাদের তো আসলে টিউশন ফি দিয়ে পড়তে যাব এটা আমরা চাই না। আমরা চাই যে অ্যাটলিস্ট টিউশন ফিটা ওয়েভার হোক, যে কোনো উপায়ে ওই স্কলারশিপটা কভার হোক। আর সেকেন্ড হচ্ছে থাকা খাওয়ার ব্যাপারটা, এটা একটা খরচ। সিডনিতে খুবই ওয়ান অফ দ্য টপ আর কি ওয়ার্ল্ডে, খুবই এক্সপেন্সিভ একটা সিটি। তো কানাডাতে ওইরকম সিটি অনুযায়ী ওইরকম ভ্যারি করে আর কি। তো এখন যে আকিব যেটা বলতেছিলেন বা মাসুমুল্লাহ স্যার যেটা বলতেছিলেন, তোমরা যখন 4th ইয়ারে থাকবা, কিছু বুঝো আর না বুঝো, যেটাতে রিসার্চে মানে থিসিস প্রজেক্ট করবা, ওইটার উপরে যদি দেশের বাইরে আসার নিয়ত থাকে, ওইটার উপরে কিছু না কিছু একটা কাজ করে, মানে এই যে কনফারেন্স পেপার বলতেছিল বা জার্নাল পেপার, এটা মানে হচ্ছে কি তুমি যে যতটুকু রিসার্চ করছো, আমি বলছিলাম না যে 50 টাকার একটা বাল্ব তুমি রিসার্চ করে দেখছো যে 45 টাকা এই বাল্ব বানানো সম্ভব, তার মানে তুমি 5 টাকা সেভ করতেছো। 1 কোটি বাল্ব ওইটা সেল হলে তোমার 5 কোটি টাকা তোমার সেভ হবে। ওইটুক যে রিসার্চ, ওইটা এখন তুমি যে কাজগুলা করছো, কিভাবে তুমি এই বাল্বটারে 50 টাকার সেম বাল্ব তুমি 45 টাকা বানায় দেখাইছো, এই মেথডটা সহ একটা বর্ণনা করে 2 পাতা 3 পাতা 4 পাতার একটা পেপার লিখতে হয়। পেপার তোমার লেখা লাগবে না, এটা স্যারই তোমার গাইড করবে। এটা দিয়ে হয় কোনো জার্নাল অথবা কোনো কনফারেন্স কোন এক জায়গায় সাবমিট করলা। তো ওইটা থাকলে হয় কি, কারণ তোমার মাস্টার্স বাই রিসার্চে বা পিএইচডি তে তোমার আসলে রিসার্চই করতে হবে। তো ওই যে কাজটা করছো ওইটা দেখলে তোমার সুপারভাইজার, যার কাছে তুমি মাস্টার্স করতে যাবা পিএইচডি করতে যাবা, যার আন্ডারে, সে দেখলে তখন মোটিভেট হবে, না আনাস হচ্ছে এটার উপরে কাজ করছে, ও তাহলে এই ব্যাপারটা জানে, তাহলে ওরে আমার বেশি শিখাইতে হবে না, ও অলরেডি স্কিল, আমার এখানে এসে নতুন নলেজে বা ফার্দার নলেজে ও কাজ করা শুরু করে দিবে। তো আসলে তোমার এরপরে মানে অ্যাডমিশনের জন্য লাগে হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল লাগে, রিসার্চ বেস যে মাস্টার্স গুলো আছে আর কি, মাস্টার্স বা পিএইচডি, এগুলাতে একটা প্রপোজাল রেডি করতে হয় যে আমি ভবিষ্যতে করতে চাই কি, ওইটার একটা প্রপোজাল তো বিভিন্ন অনলাইনে পাওয়া যায়। আর তুমি যখন একটা দুইটা পেপারে কাজ করবা, রিসার্চ প্রপোজাল কেমনি কি করে ওটা স্যারদের কাছে ধরলেও পারবা, অনলাইনেও পারবা। আর আমরা যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, মাসুম স্যার আছে, আমি আছি, আকিক আছে, আরো যারা সিনিয়র ভাইরা আছে, আমি চাইলে প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের ছেলেরা আছে। আমি জানি যে কানাডাতে আমার পরিচিত কারা আছে, ইউএসএ তে কারা আছে, জার্মানিতে কারা আছে, বা ইংল্যান্ডে কারা আছে, ইভেন মালয়েশিয়াতে কারা আছে বা অস্ট্রেলিয়াতে কারা আছে, আমরা অলরেডি জানি, নেটওয়ার্ক অলরেডি আমাদের ডেভেলপ। কম বেশি এটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হতে পারে, বাট আমি ইনশাআল্লাহ বেঁচে থাকলে তোমাদের আমি অ্যাটলিস্ট হেল্প করবো বা গাইড করতে পারবো যে কিভাবে কি করলে অ্যাডমিশনটা পাওয়া যায়। তো আমি যদি মানে টু দা পয়েন্টে আসি, যে ইউনিভার্সিটি হচ্ছে র্যাঙ্কিং আছে আর কি। যেমন আমার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ওয়ার্ল্ডে হচ্ছে 41 অথবা 43, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, 43 সম্ভবত এই নতুন নতুন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। হ্যাঁ, তো মানে এইভাবে হিসাব করলে যে প্রথম ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম 100টার ভিতরে মনে হয় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি প্রায় 60টা ইউনিভার্সিটি আছে। তারপর হচ্ছে কানাডাতেও এরকম ইউনিভার্সিটি অফ টরন্টো, তারপরে ইউনিভার্সিটি অফ আলবার্টা, এরকম কিছু ভালো ইউনিভার্সিটি আছে। তো এগুলা তো অপশন তোমার আছেই। দুইটা দেশেই তোমার টিউশন ফি তোমার দেওয়া লাগবে যদি তুমি স্কলারশিপ না পাও। টিউশন ফি দেওয়া লাগে না এরকম কান্ট্রি হলো ইউরোপিয়ান, স্পেশালি জার্মানির যে ইউনিভার্সিটি গুলো আছে, ওই ইউনিভার্সিটি গুলাতে এখন পর্যন্ত অধিকাংশই, দুইটা একটা ইম্পোজ করছে এটা বাদে,
সবগুলাতেই তোমার টিউশন ফি লাগে না। তার মানে তুমি যদি এখানে অ্যাডমিশন পাও, মনে করো তোমার ব্যাচেলারের রেজাল্ট ঠিক আছে, সিজিপিএ 3 লাগে, 3 আসছে, তোমার আইএলস এ 6 লাগে কথার কথা, বা 6.5 লাগে, আইএলস এ 6.5 আছে, আদার্স সব ঠিক আছে, তাহলে তুমি অ্যাডমিশন পেয়ে যাবা জার্মানিতে। মানে জার্মানির ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশন পাওয়া সবচেয়ে ইজি, এবং জার্মানির ইউনিভার্সিটি গুলাতে তোমার কোনো টিউশন ফি নাই। তার মানে হচ্ছে ওইখানে যদি তুমি স্কলারশিপ নাও পাও, শুধু থাকা খাওয়ার টাকাটা নিজে ম্যানেজ করতে পারলে তাহলে তুমি এখানে চলে মানে মাস্টার্স করে আসতে পারবা। জার্মানিও কিন্তু আমাদের অনেক ছেলেরা এখানে আছে। তো জার্মানিতে গেলে যেটা ওই যে বলে যে ব্লক মানি যেটা এখন মনে হয় 8 লাখ না 8.5 লাখ টাকার মতো ব্লক করা লাগে, ওই টাকাটা আসলে তোমার 1 বছর বা 2 বছর মাস্টার্স যেটা করবা, মাসে মাসে যে একটা খরচ, ওই খরচটা জার্মান গভর্নমেন্ট হচ্ছে তোমার আগে থেকে এনশিওর হয়ে যায় যে ও খরচটা বিয়ার করতে পারবে কিনা। মানে মানিটা তুমি ব্লক করে নিয়ে যাবা, এবং ওই টাকাটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে তুমি তুলতে পারবা। কথার কথা তুমি 1 বছরের জন্য 10 লাখ টাকা তুমি ব্লক করছো, তার মানে প্রত্যেক মাসে তুমি 80,000 টাকার মতো ওইখান থেকে তুলতে পারবা। তার মানে জার্মান সরকার এটা নিশ্চিত হতে চায় যে এই ছেলে এখানে এসে যাতে ফাইন্যান্সিয়াল কোনো বার্ডেনে না পড়ে, পড়াশোনা যাতে হ্যাম্পার না হয়। তারপরে অনেকে টিএ শিপ করে, মানে টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আর শিপ করে, বাইরে টুকটাক পার্ট টাইম আউট জব করে, এই সেই করে ওইখানে মোটামুটি ভালো ইনকাম করে। ভাইয়া ওটার জার্মানিতে ইনকাম কি ইংলিশে পড়ার সুযোগ আছে নাকি জার্মান ল্যাঙ্গুয়েজ পড়তে হবে? ওইখানে হইতেছে এই মাস্টার্স এর যেগুলো আছে অধিকাংশ কোর্সই ইংলিশ, ব্যাচেলারে তোমার ইউজুয়ালি হচ্ছে জার্মান হয়। জার্মানি আমি প্রচুর ঘাটছি, প্রচুর এক্সপিরিয়েন্স আছে, মাস্টার্স ব্যাচেলার পিএইচডি সবই। তো ওইখানে হচ্ছে জার্মানটা ওরা খুবই, কেউ যদি তুমি যদি এই সে ইংলিশ না বলে লোকালদের সাথে জার্মান বলো, ওরা হেভি খুশি হয়। এই জন্য হচ্ছে ওরা ই করে, বা তুমি যদি পার্ট টাইম জব করো, ওরা ইংলিশ ওরা পছন্দ করে না, ওরা জার্মান বলতে পছন্দ করে। এই জন্য হইতেছে অ্যাটলিস্ট প্রথম লেভেলটা শিখে যাওয়া লাগে। বাট অ্যাডমিশনের জন্য বা ভিসার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো ক্রাইটেরিয়া নাই, ওইটা মানুষ এখান থেকে শিখে যায়। কারণ এখানে শিখলে তুমি গোয়েথাতে শিখলে মনে করো 15-20 হাজার টাকা শিখে ফেলবা, আর জার্মানিতে গেলে 1.5 লাখ টাকা লাগবে, মানে 1500 ইউরো মিনিমাম। সো এই জন্য মানুষ বাংলাদেশ থেকে একটা শিখে যায়, ওইখানে যে কাজ শুরু করে দিতে পারে। তো এটা আমি জার্মানি একটা অপশন বললাম। আর আকিক যেটা বলতেছিল যে মালয়েশিয়াতে বা ইভেন থাইল্যান্ডে এইসব দেশে গেলে এদের টিউশন ফি হলো রিঙ্গিতে। তো অস্ট্রেলিয়ার তুলনায় বা আমেরিকার তুলনায় বা কানাডার তুলনায় মাস্টার্সে ওদের টিউশন ফি অনেক কম। আর থাকা খাওয়াও মোটামুটি ঢাকার মতোই, বা আরো কমও, কোনো কোনো ক্ষেত্রে আরো কম হয় যদি মেইন সিটির বাইরে হয়। তো এইসব দেশেও কিন্তু আমার দরকার হচ্ছে কি, যদি আমি পিএইচডি এর ফোকাস থাকে, তাহলে এইসব দেশে যে আমি একটা মাস্টার্স করে ফেললে এরপরে আমার জন্য পিএইচডির জন্য সারা দুনিয়ার খোলা হয়ে গেল, আমি যে কোনো দিকে তখন মুভ করতে পারবো। বুঝা গেছে? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া যদি আমি স্কলারশিপে এমফাসাইজ করতে চাই, তাহলে কি কি দিক মানে আমার কনসিডার করতে হবে, বা কি কি কাজ করতে হবে, বা কিভাবে আগাইতে হবে স্কলারশিপের জন্য মাস্টার্স? আচ্ছা, এই ওয়ান অফ দ্য টপ ক্রাইটেরিয়া হচ্ছে তোমার যদি হচ্ছে একটা রিসার্চ পেপার টেবিল, সরি কি বাবা 30 আচ্ছা আমি বলি, ওর মানে ফ্যামিলিতে একটা সমস্যা আছে। শোনা যাচ্ছে আমার কথা? জি জি, ভাইয়া, স্যার। clear ভাইয়া। যেটা হচ্ছে রিসার্চের জন্য মেইন এ হচ্ছে সিজিপিএ। এটা হচ্ছে স্যারেরা প্রথমে দেখে যে সিজিপিএ কত। আর একটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, কোনো প্রজেক্ট ওয়ার্ক থাকলে ওইটার উপরে কোনো কনফারেন্স অ্যাটেন্ড করছো কিনা বা কোনো কনফারেন্স পেপার আছে কিনা। মিনিমাম কনফারেন্স যদি সাবমিট করে থাকো কিছু, ওইটা হচ্ছে খুবই অ্যাডভান্টেজ দেয়। আর একটা হচ্ছে সিজিপিএটা যদি একটু বেশি ভালো থাকে আর কি, মিনিমাম 3.5 এর উপরে থাকা লাগে আর কি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইলে। আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে প্রজেক্ট ওয়ার্কটা একটু ভালো থাকলে ওইটা থেকে পাবলিকেশন করাটা ইজি হয়। ওইটা এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে মেইন যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই। আমার মনে হয় প্রজেক্ট ওয়ার্ক আর সিজিপিএ 3.5 এর চেয়ে বেশি, মিনিমাম অ্যাপ্লাই করে 3.5 লাগতেছে ভাই, ঠিক আছে? হ্যাঁ, 3 তে অ্যাডমিশন পাবা, 3.5 হলে স্কলারশিপের জন্য ভালো। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমি কিন্তু অনেকে একটু তো এডিট করি, আমি একটু অ্যাড করি এখানে। হ্যাঁ, এই 3.5 রহমতুল্লাহ অথবা আকিক যেটা বলতেছে, এটা কিন্তু আগের সিজিপিএ 3.5। আই মিন যখন আমরা ফেস টু ফেস ক্লাস নিয়েছি, ফেস টু ফেস পরীক্ষা দিয়েছি তখন, রাইট? এখন তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ অফলাইন দিয়ে, এইটা কিন্তু 3.5 আমি মনে করি যে
3.5 ইটস ওকে, বাট ইফিসিয়েন্সি ইজ ম্যান্ডেটরি হিয়ার। ঠিক আছে, ইফিসিয়েন্সি আমার নিজের কতটুকু নলেজ, আমি গ্যাদার করতেছি, আমি কতটুকু অ্যাপ্লাই করতেছি, আমার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে আমার রিসার্চ। ঠিক আছে কিনা রহমতুল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের এগ্রি সময় করি। তোমাদের সময় 3.5 পাওয়া যতটা কঠিন ছিল, এখন 4-এ 4 পাওয়া তার চেয়ে সহজ। আর ঠিক আছে? আরেকটু স্যার হচ্ছে আমি করি, এটা হচ্ছে শুধু হায়ার স্টাডি বা হচ্ছে শুধু হায়ার স্টাডি বা বাইরে পড়তে আসবে এটার জন্য না, দেশের জব মার্কেটের জন্য আমাদের সিভিটা একটু ভারী করা লাগবে। সিভি ভারী মানে হচ্ছে কি, আমি কি শুধু আমার রেজাল্টই আছে, আদার্স বিভিন্ন ধরনের সেমিনারে অংশগ্রহণ, ওয়ার্কশপে অংশগ্রহণ, একটা সার্টিফিকেট হলো, কিছু হলো, আমার সিভিতে যাতে লিখতে পারি যে আমি এটা করছি, এটা আগ্রহ আছে, এই জিনিসগুলো যে সিভি গুলা যাতে ভারী হয় আর কি। মানে বানায় বানায় মিথ্যা দিলে তো উপায় নেই, ধরে বসবে ওরা। বাট যত বেশি নিজেরা এঙ্গেজ করা যায়, আবার এঙ্গেজ করতে যায় রেজাল্ট খারাপ হয়ে গেলে মুশকিল। রেজাল্ট ভালো রেখে এরপরে হচ্ছে আমার কিভাবে আদার্সে, মানে আমাদের মাল্টি ডাইমেনশনে হচ্ছে আসলে আগাইতে হবে। কোন ডাইমেনশনে যে আমার জন্য মানে সাকসেসের রাস্তাটা আছে ওটা আমরা আসলে বুঝবো না, এই জন্য মাল্টি ডাইমেনশনে আমাদের আগাইতে হবে আর কি। ভাইয়া অনেকে তো বলে ভাইয়া যে থিসিস পেপার ভাইয়া একটার বেশি থাকা উচিত, 2টা বা 3টা থাকলে ভালো হয়। তো আমি যদি একটা নিয়ে কাজ করতে যে আমার টাইম চলে যায়, সেখানে আমি কিভাবে 2টা বা 3টা নিয়ে কাজ করব তখন থিসিস পেপারে? থিসিস পেপার নাকি ওই যে রিসার্চ পাবলিকেশনের কথা বলতেছো? রিসার্চ পাবলিকেশন যেটা মানে ও আচ্ছা, আন্ডার গ্রাজুয়েশনে যেটা করে। আনফরচুনেটলি আমার আর আকিকের দুইজনের কোনো পেপারই ছিল না ব্যাচেলারে, সো ওটা আমাদের মাস্টার্সে যে হয়েছে। আমরা এখনো মনে করি যে অ্যাটলিস্ট একটা পেপারও যদি হয় তাহলেও কিন্তু তুমি সুপারভাইজারে কনভিন্স করতে পারবা যে হ্যাঁ ও একটা পেপার আছে, আমি ফার্স্ট অথর। আরেকটা হচ্ছে ফার্স্ট অথর একটা ব্যাপার, তুমি কাজ করতেছো, আবার আরেকজনের হেল্প করলে তুমি সেখানে কো অথর হিসেবে হইতে পারো। তো কো অথর হলেও কিন্তু ওই পেপারও তোমার হয়, তখনও তুমি লিখতে পারবা যে এটাও আমার পেপার, মানে আর্টিকেল, রিসার্চ আর্টিকেল। তো ওইখানে যত বেশি হয়, আসলে বেশি থাকলে তো ভালো, তো বোঝাই যায়। বাট অ্যাটলিস্ট একটা পেপার থাকলে আমার মনে হয় ব্যাচেলারে মোর দেন এনাফ, যদি একটা জার্নাল পেপার করতে পারো। আর যদি এরকম হয় যে না, আমি বলি যে সে তোমার হলো 100টা মুরগির বাচ্চা রিসার্চ করে তুমি ফুটাইছো ডিম থেকে, হ্যাঁ কনফারেন্সে যে তুমি 30টা দেখাইছো আর বলছো যে এরকম করে বাসায় আমার আরো 70টা আছে, তুমি জার্নালে পরে 100টা সাবমিট করে দিছো। এভাবে কিন্তু হয়। কনফারেন্সে মানুষ পুরাটা ছাড়ে না, কনফারেন্সে আইডিয়া শেয়ার করে, অল্প একটু আইডিয়া শেয়ার করে অল্প একটু কাজ দিয়ে একটা কনফারেন্স পেপার করে। বাট জার্নাল পেপারটা করা হচ্ছে কি একদম পুরো কাজটা টু দা পয়েন্টে ভাগে ভাগে করে করে গুড কোয়ালিটির জার্নাল পাবলিকেশন হয়। সো এরকম হয় যে তুমি একটা থিসিসে কোন একটা জায়গায় কাজ করছো, ওটার কোন একটা ছোট একটা পয়েন্ট ফোকাস করে তুমি সে কনফারেন্সে অ্যাটেন্ড করছো, ওই পেপারটা আরো ফার্দার কাজ করে, আরো মাল্টি ডাইমেনশন অ্যানালাইসিস করে টোরে এরপরে ওটা চাইলে তুমি জার্নালেও সাবমিট করতে পারবে। আচ্ছা আমি একটু বলি। আকিব বল। এখানে আরেকটা জিনিস যে সিভি ভারি করার কথা যেটা রুহু বললো, এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সফটওয়্যারের কাজ কাম জানা। যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা, সো এখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ আছে, পাইথন আছে, ম্যাটল্যাব আছে, এইগুলোর কাজ জানলে কিন্তু খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। কারণ মোস্ট অফ দ্য প্রফেসর আমি যেটা দেখছি ওদের 2টা সাইড থাকে, একটা হচ্ছে থিওরিটিক্যাল প্রজেক্ট থাকে আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট থাকে। তো তুমি যদি সফটওয়্যারের কাজ কাম জানো তাহলে দেখা যাচ্ছে থিওরিটিক্যাল সাইডে যদি কখনো স্টুডেন্ট নেয়, কারণ সবাই কিন্তু সফটওয়্যারে অত পারদর্শী হয়ে ওঠে না, তো দেখা যাচ্ছে তুমি যদি ম্যাটল্যাবে ভালো কাজ করো বা C++ ভালো প্রোগ্রামিং স্কিল থাকে তোমার, তো সেই ক্ষেত্রে তুমি এটা সিভিতে ভালো করে যদি প্রেজেন্ট করো বা তুমি যদি কোনো কাজ করে থাকো প্রজেক্টে, যে কোনো সফটওয়্যার ইউজ করে ওইগুলো প্রেজেন্ট করলে ওই সফটওয়্যার রিলেটেড অনেক প্রফেসরের প্রজেক্ট থাকে, সেই ক্ষেত্রে তারা তোমাকে অ্যাডভান্টেজ দিবে। এই জন্য দেখা যাচ্ছে লাস্ট কয়েক সেমিস্টার আমি যেটা বলবো যে আমাদের অনেক প্রোগ্রামিং ক্লাস থাকে, মনে হয় আমাদের সময় C++ ছিল, তারপরে কম্পিউটারে ম্যাটল্যাব ছিল অনেক, এগুলো আমরা ওই 3rd ইয়ার 4th ইয়ারে কিন্তু এগুলো শিখছি। এইগুলা কাজ থাকলে তাহলে বুঝে যে তুমি কতটুকু সফটওয়্যার সম্পর্কে স্কিলফুল। তো এইগুলা ভালো করে শেখার জন্য আমি বলবো আর কি, যেগুলো ভালো করে শিখে যেন সিভিতে তুমি ভালো কোনো প্রজেক্ট করছো বা সিভিতে উল্লেখ করতে পারো। ঠিক, আসলে ও আকিবুর রহমান যেটা বলছে এটা ঠিকই আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার। আর যদি আমি যে একটু অ্যাড করি, ঠিক আছে, এখন কিছু অনলাইনেও অনেক ইউনিভার্সিটি অফার করে, হ্যাঁ, বিশেষ করে MIT আমি দেখলাম, MIT, তারপর edX,
এখান থেকে আমাদের স্টুডেন্টরা এখন কিন্তু ওরা ইনস্টিটিউশনাল একটা ইমেল আইডি পেয়েছে। যদি ইনস্টিটিউশনাল ইমেল আইডি থাকে, সেই ইমেল আইডি দিয়ে কিন্তু তারা ফ্রিও কোর্স করতে পারে। ঠিক আছে, কিছু কোর্স আছে তোমরা ফ্রি করতে পারবে, বা হাফ ফি দিয়ে করা যায় ইউনিভার্সিটি থাকলে। কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের চুক্তি আছে, তো আমার মনে হয় স্টুডেন্টরা ওগুলো দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই, আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো আমরা জানি যে জার্মানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো, তো এরকম আমরা যারা পাওয়ার নিয়ে পড়তে চাই তাদের জন্য কি মানে ডেভেলপ সব কান্ট্রি ভালো, না স্পেসিফিক আছে যে আমেরিকাতে পাওয়ার সিস্টেম ভালো, অস্ট্রেলিয়াতে কমিউনিকেশন ভালো, এই টাইপের? তো আমরা মানে এভাবে কি এরকমই মানে স্পেসিফিক আছে জিনিসগুলো? জার্মানিতে কি ভালো বললা? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য জার্মানিটা ভালো, যেটা আমি শুনছি আর কি। আচ্ছা, জার্মানিতে আসলে আমাদের আমি আমি হচ্ছে যেটা জানি, মেকানিক্যালের অবস্থা যেমন তেমন, আইটি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট আর সাথে হচ্ছে এনার্জিতে, দুইটাতেই সমান তালে কাজ চলে। ওরা তো যে 100% রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে, জানো কিনা? আর ওরা হচ্ছে এই আইটি সেক্টর আর সফটওয়্যার ডেভেলপমেন্টে ওরা অনেক কাজ করে। আর সাথে হচ্ছে এই গাড়ি টাড়ি বানানো টানানো ওরা তো করে, ইউরোপিয়ান অনেকগুলা গাড়ির ওরা হচ্ছে সে প্রডিউসার আর কি। পাওয়ার সিস্টেমে আমি যেটা বলবো যে পাওয়ার সিস্টেম বা ইলেকট্রিক্যাল যে কোনো সাবজেক্টই হোক বা সিএসসি হোক, এটা ডেভেলপড কান্ট্রিতে সব জায়গায় কম বেশি অপরচুনিটি আছে। অস্ট্রেলিয়াতেও আছে, কানাডায় আছে, ইউএসএ তেও আছে। এটা জাস্ট তোমাকে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলা দেখতে হবে, কারণ যেটা হয় যে ইউএসএ তে সবাই যেতে চায়, কিন্তু ইউএসএ তে কিন্তু অনেক বিট টাফ। বাট তোমার যদি ভালো থাকে, যে রেজাল্ট ভালো থাকে বা সিভি ভালো থাকে, তখন তুমি ইউএসএ তে ট্রাই করতে পারো। বাট ওইখানে কিন্তু শেষ না, তোমার ওয়ার্ল্ডের আরো অনেক কান্ট্রি আছে, ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। এইসব কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি যদি টপ র্যাঙ্কের নাও হয়, তারপরেও আমি প্রেফার করি যে একটু ব্যাকের যে ইউনিভার্সিটি গুলোতে আছে, ওইখানে কিন্তু অনেক ভালো প্রফেসররা কাজ করে ভালো ভালো প্রজেক্ট নিয়ে। তোমাদের মেইন গোল থাকা উচিত যে স্কলারশিপ পাওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইউনিভার্সিটি তুমি যদি টপ 10 ইউনিভার্সিটি না যাইতে পারো, কোনো ব্যাপার নাই, তুমি টপ 50-র মধ্যে ট্রাই করো বা 100-এর মধ্যে ট্রাই করো। দেখা যাচ্ছে 90-100 যদি কোনো ইউনিভার্সিটি র্যাঙ্ক থাকে, ইভেন ওভার 100 যদি থাকে, তুমি যদি ফুল স্কলারশিপ পাও, সেক্ষেত্রেও অ্যাপ্লাই করে, যদি প্রফেসর ভালো থাকে, প্রফেসরের প্রোফাইল দেখাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। শুধু কারণ যেটা হয় যে প্রফেসর যদি ভালো এক্সপার্ট না হয়, তাহলে অনেক প্রবলেমে ফেস করতে হয়, কারণ পুরা নিজেরই কাজ করা লাগে, কোনো হেল্প পাওয়া যায় না প্রফেসরদের থেকে। তো যে কোনো সাবজেক্ট হোক, পাওয়ার সিস্টেম হোক বা সিএসসি হোক, প্রফেসরের প্রোফাইলটা দেখে যে তার পাবলিকেশন ঠিক মতো হচ্ছে কিনা, বা সে রেগুলার পাবলিশ করতেছে কিনা, বা সে কি ধরনের কাজ করে, থিওরিটিক্যাল করে না এক্সপেরিমেন্টাল করে, সেই ক্ষেত্রে তুমি যে প্রজেক্ট ইন্টারেস্টেড সেই প্রজেক্ট সে করে কিনা। তো ওইগুলা দেখে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা জাস্ট এ নাম্বার, এটা কোনো ব্যাপার না। এটা এখানে হচ্ছে প্রফেসরের ব্যাকগ্রাউন্ডটা খুবই বড় একটা ইম্পর্টেন্ট, কারণ তোমার ডিগ্রি পুরাটা প্রফেসরের উপরে ডিপেন্ড করে, তোমার নিজের উপরে অবশ্যই ডিপেন্ড করে। বাট দেখা যাচ্ছে যে মাস্টার্সে বা পিএইচডি তে আমি যেটা আগে বলছিলাম যে অনেক সময় প্রফেসরদের থেকে হেল্প পাওয়া যায় না, তখন নিজে অনেক সাফার করা লাগে। তো ওই ডিফিকাল্টিস গুলা যেন ফেস না করা লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রফেসরটা যদি একটু ভালো এক্সপার্ট হয় ওই ফিল্ডে, তাহলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো কান্ট্রি ওয়াইজ আমি বলবো যে ওরকম কোনো করা থাকা উচিত না যে অনলি আমি জার্মানিতে যাব বা ইউএসএ তে যাব বা কানাডায় যাব। তুমি জাস্ট দেশ থেকে বাইরে যে একটা ডিগ্রি করলা, তারপরে যেন তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাইতে পারবা। সো ওইভাবে দেখতে হবে যে তুমি যে ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডের প্রফেসর খুঁজে বের করা। অন্য কেউ কোনো কোশ্চেন? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আচ্ছা, রায়দা করুক, সমস্যা নেই, পরে করি। ভাইয়া হ্যাঁ। আমরা তো এখনো সেকেন্ড ইয়ারে, সো লাইক আমাদের তো এখনো বেসিক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর মানে বেসিক কিছু জিনিস পড়ছি আর কি আমরা। তো আমরা যদি এখনই পাবলিকেশন, রিসার্চ পেপার এগুলা নিয়ে মানে অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমাদের এখন মানে এখনই করণীয়টা কি? মানে টিচারদেরকে মানে আমরা প্রফেসর বা টিচারদেরকে কেমনে অ্যাপ্রোচ করবো এই ব্যাপারে যদি একটু বলতেন। এখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যে টিচাররা আছেন, তাদের সাথে হচ্ছে আগ্রহ প্রকাশ করতে হবে যে স্যার আমি হচ্ছে এরকম হাই স্টাডিতে যেতে চাই, তো এখানে মানে রিসার্চের সাথে যুক্ত হতে চাই। তো এই জন্য হচ্ছে আমাদের, আমি জানি না এখন কারা কারা আছেন, যেমন এই সে কমিউনিকেশনে হচ্ছে আমাদের রিসার্চ করতেন জাকারিয়া রাহিমি স্যার। আচ্ছা। হ্যাঁ, উনি কমিউনিকেশন সাইডে এখনো মনে হয় কাজ করেন, উনি তো বুয়েটে পিএইচডি করতেছিলেন অনেকদিন ধরে। তারপর হচ্ছে
ববি বড়ুয়া স্যার হচ্ছে ইসে সিস্টেম নিয়ে। উনি উনি যে পাওয়ার ইলেকট্রনিক্স উনি কাজ করছে। তারপর আহমদুল্লাহ সিদ্দিক স্যার কিসে কাজ করতেছে আমি জানি না, স্যারের পিএইচডি হয়েছে কিনা। তারপরে হচ্ছে এতেশাম যে স্যার যিনি আছেন উনি তো উনি মনে হয় কমিউনিকেশনে আর কি মাইক্রোওয়েভ নিয়ে মনে হয় কাজ করেন সম্ভবত। তো ডিপার্টমেন্টে কোন স্যার কোন ফিল্ডে কাজ করেন ওইটা আমি জানি না, ওয়েবসাইটে আমাদের দেওয়া আছে কিনা। আসামুল্লাহ না দেওয়া থাকলে নিজেরও অনেক সময় সিনিয়র ভাইদের যারা আছে ওই তাদের জিজ্ঞেস করলে পারা যাবে যে কে কোন ফিল্ডে কাজ করে। আমি কি একটু অ্যাড করব রহমতুল্লাহ? আমার মনে হয় এরা হচ্ছে আসলে 2-1 স্টুডেন্ট, তো এখন এটা থিঙ্ক না করে এখন যে তাদের যে কোর্স ওয়ার্ক গুলো আছে এটা ডিপলি পড়া দরকার। আমার হ্যাঁ যদি ওটা তো আমি বলছি বেসিক যে আনটিল থার্ড ইয়ার ওদের কোনো চিন্তা করতে হবে না। আনটিল থার্ড ইয়ার পর্যন্ত তোমরা নিজের বেসিকটা, আমরা যে কোর্সগুলো পড়াচ্ছি ওইটা ডেপথে পড়ো, আমরা যা পড়াচ্ছি ওইটা অ্যানালাইজ করো। জাস্ট গ্রেড পাওয়ার জন্য মুখস্থ না, ঠিক আছে? এটা বলতেছি গ্রেড পাওয়ার জন্য মুখস্থ করলাম, বমি করলাম, ভালো রেজাল্ট পেলাম, এটা না। যেটা পড়ছি ওটার উপরে ডিপলি চিন্তা করা দরকার, ওইটার উপরে অ্যানালাইসিস করা দরকার। এভাবে থার্ড ইয়ার পর্যন্ত যাও, থার্ড ইয়ার পরে ফোর্থ ইয়ারে এসে 4-1 এর পরে চিন্তা করতে হবে যে আমি আসলে কি কাজ করব। কাজ করার পরে হ্যাঁ থার্ড ইয়ার শেষেও থার্ড ইয়ার শেষেও চিন্তা করতে পারো। থার্ড ইয়ার শেষেও রাইট। আর এখন গুগল আছে, গুগলে তুমি সার্চ দাও তুমি কোন টপিকে কাজ করবা, ওই টপিক না আগে ইচ্ছা করলে তুমি দেখতে পারো। বাট আমার মনে না খুব পারবে, কারণ এখনো ওই কিছু কোর্স আছে তো ওগুলা কিছু টার্মস আছে টেকনোলজি। আরো একটা ব্যাপার হচ্ছে স্যার আপনার সাথে যদি আমি অ্যাড করি, আরেকটা ব্যাপার হচ্ছে ওরা কেবল সেকেন্ড ইয়ারে পড়ে তো কেবল 2টা সেমিস্টার করছে, সে সার্কিট 1 সার্কিট 2 পড়ছে, ইলেকট্রনিক্স 1 কে আবার শুরু করছে। এইটা দিয়ে আসলে ফান্ডামেন্টাল রিসার্চ এখন করা মানে সম্ভব না, ওরা তো আসলে প্র্যাকটিক্যাল কিছু এখন করবে না। তবে এখন যেটা করতে পারে এই সেমিস্টার যাক, ওরা আস্তে আস্তে বিভিন্ন প্রজেক্ট বানাইতে পারে। প্রজেক্ট বানালে তখন হচ্ছে মাথায় তখন চিন্তা ভাবনা ঘোরা শুরু করবে যে এইভাবে প্রজেক্ট করা যায়। প্রজেক্ট থেকেও কিন্তু পেপার হয়। এটা এমন একটা প্রজেক্ট ডেভেলপ করলো, ইউজুয়ালি এসব প্রজেক্ট হয় না, তাইলে কি করতে পারবে ওই প্রজেক্ট দিয়েও চাইলে কনফারেন্স পেপার বা ইভেন প্রজেক্ট অনেক হাই কোয়ালিটি হলে এসে জার্নাল পেপারও করতে পারে। তো ওইটা প্রজেক্টের জন্য আপাতত চিন্তা করতে পারে। তবে এখনই আসলে ওইভাবে মানে লেভেলে যে রিসার্চে চলে যাবে, গবেষণা করবে, ওইটা স্যার যেটা বললেন যে থার্ড ইয়ারের শেষে অথবা ফোর্থ ইয়ারের শুরুতে টিচারদের সাথে যোগাযোগ করলে তখন ব্যাপারটা মানে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি, যেটা বলবো আর কি। এই মুহূর্তে আসলে রিসার্চে সেকেন্ড ইয়ার থেকে যাওয়াটা একটু মুশকিল, এখন যেটা করা যায় প্রজেক্টে ইনভলভ হওয়া যায় আর কি। আমি আসলে ওদেরকে আজকে তোমাদের সাথে যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে স্টুডেন্টরা হতাশ যে আমি আসলে পাস করে হয়তো কিছু করতে পারবো না, এরকমের অনেক সময় অনেক স্টুডেন্ট কাছ থেকে শুনি। তো আসলে আমার সাকসেস গুলো দেখাচ্ছি, যে আমার স্টুডেন্টদের সাকসেস গুলো দেখো। যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি মনে প্রাণে বিশ্বাস করে যে আমি বাইরে যাব পড়াশোনা করতে, আমার মনে হয় সে পারবে যদি সে চায়, মানসিক বা প্রিপারেশন নিয়ে থাকে। এখানে স্যার এটা তো একটা হতাশা আছে, নতুন একটা হতাশা যেটা শুরু হয়েছে এই কোভিড এর জন্য অনলাইন, এটা একটা হতাশা। তো এটা আসলে হতাশ হওয়ার কিছু না, এটা সারা দুনিয়ায় হতাশ। ইভেন অস্ট্রেলিয়াতেও অনলাইনে ক্লাস হচ্ছে। আমাদের আপাতত আমি গত 3.5 সপ্তাহ যাবৎ বাসায় বন্দি, এই সপ্তাহ গেলে 4 সপ্তাহ হবে আর কি। তো আসলে ওইটা দুনিয়ায় এই একটা সিচুয়েশন আছে আমাদের, আর মানে আমাদের এটার সাথে লড়াই করে যাচ্ছি আমরা সাথে। আচ্ছা আমি একটু বলি, কারণ এখন যে লকডাউনের যে বিষয় হচ্ছে, এখন কেউ যদি দেশের বাইরে আসতে চায়, এখন বেস্ট সময় হচ্ছে নতুন কিছু শেখার। এখন যার হচ্ছে সফটওয়্যারের প্রতি আগ্রহ আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার শিখতে পারে, বা দেখা যাচ্ছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যাটল্যাব এখন তো আমাদের সময় খুবই একটা ভালো একটা সফটওয়্যার ছিল যে কোনো ডিজাইন ইভেন এখন সবাই ইউজ করে। তো তারা আস্তে আস্তে স্লোলি ম্যাটল্যাবের একটা বই কিনে বা অনলাইনে টিউটোরিয়াল নামায়, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, হ্যাঁ এগুলো শিখতে পারে, কারণ এইগুলো হচ্ছে রিয়েল কাজে দিবে যদি কেউ দেশের বাইরে আসতে চায়। না আকিকুর, আমি কিন্তু বলেছিলাম যে ওই যে এমআইটিও কিছু অফার করে কোর্স এই টাইপের আর কি। হ্যাঁ ওই সফটওয়্যারের ইভেন এডেক্স নামে একটা আছে প্রতিষ্ঠান আছে, ওরাও এই সফটওয়্যার ল্যাঙ্গুয়েজের উপর অনেকগুলা কোর্স অফার করে। তো এগুলা আমাদের স্টুডেন্টরা করতে পারবে, ওদের ইনস্টিটিউশনাল ইমেল আইডি সবার আলাদা আলাদা করে, আমাদের ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল ইমেল আইডি আছে। তো ওইটা যদি তারা শো করে তাহলে ওরা ফ্রি পাবে অনেক কোর্স।
ওরা আচ্ছা, একটু সার্চ আমাদের করতে পাবে। আমাদের ইউনিভার্সিটিতে কি কোনো জার্নালের ডেটাবেস কেনা আছে, যে যদি স্টুডেন্টরা পড়ে কোনো জার্নাল পেপার পড়তে চায় ফ্রি ডাউনলোড করার কোনো আছে facility? আছে আচ্ছা, আছে আমাদের ওই যে IEEE আছে মনে হয়। কিছু আছে, না তাহলে তো ভালো ভালো এটা এটা জার্নাল অনেক আছে। বড় একটা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে কে কারোর যদি আগ্রহ থাকে যে কিভাবে পেপার লিখতে হয় বা কিভাবে কনফারেন্স পেপার লিখতে হয়, সো এই জার্নাল পেপার গুলো পড়ে পড়ে অনেক কিছু শেখার আছে, যে না, ওরা মানুষ কিভাবে। আমি তো ওদেরকে বলেছি যদি কোনো পেপার যদি মনে হয় যে ওরা ডাউনলোড করতে পারছে না, জাস্ট আমাকে লিংক করে দিলে আমি ডাউনলোড করে দিব, আমার অপশন আছে। কারণ এখন হচ্ছে বেস্ট সময়, আমি যেটা বলবো, যে কারণ এখন ভার্সিটিতে যাওয়া লাগতেছে না, অনেক সময় বেঁচে যাচ্ছে, যে রাস্তাঘাটে টাইম ওয়েস্ট করা লাগতেছে না, সারাদিন বাসায়। সো এই যে এইগুলা অনলাইনে কিন্তু অনেক কিছু করা যায়, সফটওয়্যার কাজ শেখা যেতে পারে, নতুন কোনো ফিল্ডে আগ্রহ থাকলে ওইখানে জার্নাল পেপার নামায় পড়াশোনা করা যাইতে পারে, যে কোনো অনলাইন এখন ই বুক তো অনেক অ্যাভেলেবেল, এইগুলা নামায় পড়াশোনা করা যাবে। এটা হচ্ছে পুরোটা নিজের ইচ্ছার উপর, সে কিভাবে কি করতে চায়। অনেকে কেউ হয়তো দেশেই থাকতে চায়, তাহলে দেশে যদি থাকতে হয় তাহলে দেশে কিন্তু ভালো কোম্পানিতে জব পাইতে হলে কিন্তু অনেক সিভি স্ট্রং হওয়া লাগে, আর সিভি স্ট্রং করতে হলে অবশ্যই কাজ জানা লাগবে। কারণ 100 জন স্টুডেন্টের মধ্যে যখন এভালুয়েট করবে তখন দেখবে যে কার কত বেশি স্কিল আছে। এখন কেউ যদি একটা সফটওয়্যারে এক্সপার্ট হয় আর কেউ যদি 5টা সফটওয়্যারে এক্সপার্ট হয় ওই ফিল্ডে, তাহলে অবভিয়াসলি ভালো ইয়েগুলা কোম্পানিগুলা যে যার স্কিল যত বেশি তাকে ইয়ে করবে, হায়ার করবে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখনই বেস্ট টাইম নতুন কিছু শেখার, প্লাস যত নিজেকে এক্সপার্ট করা যায় বিভিন্ন ফিল্ডে বা বিভিন্ন ফিল্ডে। আর স্যার হতাশার সেকেন্ড পার্টটা বলি, যেটা ওই যে আমাদের সময় আমরা মনে হয় ভাবতাম যে আসনলাতে পড়ি, তো এইভাবে যদি হিসাব করি যে বুয়েটে হলো আপনার আমাদের সময় 850 মতো নিতে, আর মনে হয় 1200 নিতে পারে। আমাদের সময় আমরা পরীক্ষা দিয়েছিলাম মনে হয় 5500 বা 6000। তো ওইখানে 5500 বা 6000, ওইখানে কিন্তু সবার আশা ছিল তা না, সবারই ওইখানে সামর্থ্য ছিল যে চাইলে বুয়েটে অবশ্যই পড়তে পারতো এবং পাশ করে বেরোয় যেতে পারতো। তো আমরা আসনলাতে পরে ভর্তি হয়েছি, রেজাল্ট মোটামুটি ভালো করছি, পাশ করে বেরোইছি, এখন পিএইচডি করতেছি, ওর পিএইচডি করে জব করতেছে। তো আলটিমেটলি এটা একটা ফ্লো, এটা আসলে যে আমার পাবলিকে চান্স পাবো, সেটা বুয়েট হোক বা কুয়েট হোক বা ইঞ্জিনিয়ারিং অন্য ইউনিভার্সিটি বা ইভেন যদি ঢাকা ভার্সিটি বলে বা জাহাঙ্গীরনগর আদার্স যেগুলো আছে, এটাতে হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই। এদের সিট ক্যাপাসিটি লিমিটেড। আমি শুধু যদি বলি যে ইউএনএসডব্লিউর আমাদের যে ক্যাম্পাস 62,000-এর উপরে স্টুডেন্ট। তো 62,000-এর উপরে স্টুডেন্ট, আমি যদি এখন সারা বাংলাদেশের পাবলিক যেগুলা হিসাব আছে আর কি, পাবলিকে তো মনে হয় সব বাংলাদেশ মিলে মানে 62,000 স্টুডেন্ট একবারে এনরোল করে না। তো ওইভাবে হিসাব করলে আমার এক ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি, এখানে এত স্টুডেন্ট আছে, তার মানে হচ্ছে আমাদের পাবলিকে এনরোলমেন্ট খুবই কম। কেউ 700, 800, 900, 1000 এরকম করে নেয়। যেমন এখানে 4টা পাবলিক ইউনিভার্সিটি রিসার্চ নাই তো, আমাদের তো ইউনিভার্সিটি রিসার্চ নাই, সেটাই পলিটিক্স বলতেছি। আছে, নোংরা এই জন্য পলিটিক্স আছে। এই জন্য হচ্ছে আমরা আসলে বাই ডিফল্ট, তাহলে আমার পড়তে হলে কি করতে হবে? বাই ডিফল্ট আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে হলে প্রাইভেট ছাড়া উপায় নাই। জাতীয় ভার্সিটিতে পড়ে তো ইঞ্জিনিয়ারিং নেই, বা আমি যদি এখনো এসে জাহাঙ্গীরনগর পড়ি বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ওই অ্যাপ্লাইড ফিজিক্স আগে নাম ছিল, ওইটা ঠেলে ঠেলে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বানাইছে আর কি। তো ওটা তো আসলে হিসাব করলে 1, 2, 3 সাবজেক্ট পাওয়া যেতে পারে, বাট ওইটা তো আমাদের আসনলতে যে 4, 5, 6টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, এগুলা তো সবগুলা ঢাকা ভার্সিটিতে নাই। তো এই বাট প্রাইভেটে অনেক ইউনিভার্সিটিতে এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং এ বেশ ভালো করতেছে। আর আসনলত আমাদের আগে থেকে নাম করা, আমাদের দেশের ভিতরে দেশের বাইরে আমাদের গ্রাজুয়েটরা বুয়েটের সাথে কোনো কোনো ক্ষেত্রে বুয়েটকে টপকায় আমরা এখানে কাজ করতেছি। সো ওইটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমি যেটা সবসময়ের জন্য মনে প্রাণে বিশ্বাস করি, যখন গ্রিন ইউনিভার্সিটিতে ছিলাম, ওরা তো আসনলা থেকেও নিচে হিসাব করলে, তো ওদের আমরা বলতাম যে আমি কোথায় পড়তেছি, এর থেকে জরুরি হচ্ছে আমি কি পড়তেছি। আমার ভিতরে যদি, যে আকিব বলতেছিল, যদি আমি স্কিল ডেভেলপ করতে পারি, সেটা সফটওয়্যার স্কিল হোক, আমার নলেজ বেস স্কিল হোক, আমার ডিপার্টমেন্টাল কোর্সের স্কিল, প্র্যাকটিক্যাল স্কিল, এই স্কিলগুলো যদি আমার ভিতরে থাকে, তাহলে দুনিয়াতে যে কোনো জায়গায় আমি প্লেস করে নিব। আমার মাল্টি অপশন থাকবে আমার জন্য, তখন আমার কেউ আটকে রাখতে পারবে না। তো ওইটা টেনশন না করে হচ্ছে যে অপরচুনিটিতে আছে আল্লাহ তাআলা যেখানে আমাদের নিয়ে আসছে, এর ভিতরে কিভাবে আমি নিজের ক্যারিয়ারকে বেস্ট করার জন্য নিজে কতটুকু এফোর্ট দিতে পারি, এটা হলো জরুরি আর কি। বলো।
স্যার আর কি আমার প্রশ্নটা হচ্ছিল স্যার, যে ভালো কিছু করতে হইলে আর কি স্কিল লাগে, এটা সবাই বলে, বা বিদেশে যারা আছে ওখানে তো আর কি স্কিল লাগে, কিন্তু আমার মানে একাডেমিকে আমাকে যা পড়ানো হবে এগুলোর বাইরে আর কি কি স্কিল লাগতে পারবে এগুলোর একটা লিস্ট দিতে পারবেন? বা আমি যদি আরেকটা কিছু বলতে চাই যে করোনার মধ্যে এখন সবকিছু বন্ধ থাকে, দেখতেছি যে বন্ধু বান্ধব অনেকে গ্রাফিক্স ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, মানে অনেক কিছু আর কি নতুন কিছু শিখছে, এগুলো কি আসলে আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ডে কি কোনো কাজে আসবে নাকি, এটা আর কি প্রশ্ন ছিল। আচ্ছা, ওয়েব ডিজাইন একটা মজার গল্প বলি। আমাদের এক ফ্রেন্ড ছিল, শওকত হাবিব কান্ত। ও এখন কানাডাতে আছে, কানাডাতে যে মাস্টার্স করে ওইখানে এখন সিটিজেন হয়ে ওইখানে জব করে। তো ও প্রত্যেকবার ফার্স্ট হইতো, মানে আমাদের ইন্টার ডিপার্টমেন্ট কম্পিটিশন হইতো আসনগুলোতে। 3 বছরও পর পর ফার্স্ট হইলো, মানে সিএসসি এর পোলাপানরে ও বিট করে দিত আর কি ওয়েব ডিজাইনে। মানে প্রত্যেকবারই ওর ওয়েব ডিজাইন ফার্স্ট হইতো আর কি। আমাদের যে সে যখন যে পুরা ইউনিভার্সিটির সবগুলা ডিপার্টমেন্ট মিলে যে কম্পিটিশন হইতো, সো ওইখানে এগুলা যে সিএসসি ছেলেরাই ভালো করবে, কে ভালো করবে তার কোনো ই নাই আর কি। তো এটাও কিন্তু একটা স্কিল, তুমি ওয়েব ডিজাইন করতে পারো, তুমি অন্য কোনো এরকম বিভিন্ন ধরনের ডিজাইনিং কিন্তু এখন মানুষ করে অনলাইনে বিভিন্ন, ইভেন নন টেকনিক্যাল ছেলেরাও কিন্তু এসব ডিজাইন শিখতেছে, যারা ইঞ্জিনিয়ার না তারপরেও কিন্তু এগুলা শিখতেছে, এবং শুধু ওইটা দিয়েই অনেকে জব করে খাচ্ছে। তো আমার মনে হয় ও আকিকের কথাটা শুনে নাই, আকিকে এটাকে বলে গেছে যে আসলে হ্যাঁ, ইলেকট্রিক্যালের জন্য কিছু 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 ল্যাঙ্গুয়েজ জানা দরকার। হ্যাঁ, সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বলছে আর কি। রাইট। তো তোমরা তো এখনো আসলে ম্যাটল্যাব মনে হয় পাও নাই। সি প্রোগ্রামিং অলরেডি পাওয়ার কথা। সি প্রোগ্রামিং এর অ্যাটলিস্ট 2-3টা অ্যাপ্লিকেশন আছে, যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা ডিজাইন করা হইতেছে হচ্ছে সি শার্প দিয়ে আর কি। সি শার্প একটা প্রোগ্রামিং আছে। তারপরে হচ্ছে আর জাভা স্ক্রিপ্ট আর সি শার্প, এই দুটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ডিজাইন করে, মানে সফটওয়্যার সাইডটা। তো জাভাটাও হচ্ছে এই সিএসসি তে শিখায়, অনেকে পার্সোনালি নিজেরা শিখে নেয়। তো ওইটা তুমি যে ও হলো একটা ওয়েব ডিজাইন বলছে, আরেকটা কি বলছিল বলো তো, আরেকটা কোনটা বলছিলাম? গ্রাফিক্স ডিজাইন, তারপরে হ্যাঁ, অ্যাপ গ্রাফিক্স ডেভেলপমেন্ট। ডিজাইন। তুমি ডিজাইনের যতই কাজ শিখো, এইগুলা তো যে যত বেশি শিখলো তার জন্য তো একটা স্কিল বাড়লো। এগুলো অবশ্যই স্কিল, এগুলো অবশ্যই স্কিল। আর তুমি নিজেও আস্তে আস্তে বুঝতে পারবা যত আর একটু বড় হবা। এখন তো মনে করো 1 বছর বড় হইছো, যখন 2 বছর বড় হয়ে থার্ড ইয়ারে উঠবা তখন দেখবা যে তোমার আরো নলেজ বাড়ছে, তুমি আরো নিজে চিন্তা করতে পারবা। ইউনিভার্সিটিতে তোমার হলো ইউনিভার্স, মানে বিশ্ব নিয়ে তোমার চিন্তার চেতনা এটা যোগাবে আর কি। মানে পড়াশোনাটা এই জন্যই তো নাম দিচ্ছে ইউনিভার্সিটি, যে শুধুমাত্র বাংলাদেশে কি ঘটতেছে না ঘটতেছে ওইটা না, সারা দুনিয়াতে টেকনোলজিতে কি কি ঘটতেছে ওই ওই টেকনোলজি গুলা তুমি আস্তে আস্তে জানতে পারবে। আর আমি যেটা করবো আর কি, যে যেটা ভালো লাগে না ওইটা আসলে ফোকাস করার অত দরকার নাই। যদি ভালো লাগাইতে না পারো বাদ। যদি তোমার এরকম হয় যে আমি প্রোগ্রামিং ভালো পারি, ইলেকট্রনিক্স পারি না, প্রোগ্রামিং এ লেগে থাকো, ওই এক প্রোগ্রামিং দিয়ে দুনিয়া পার করে দিতে পারবা, তোমার আর কোনো কিছুই লাগবে না। মানে লিখে রাখো, যদি কেউ প্রোগ্রামিং এ ভালো হয়, ব্যাচেলার শেষ করার পরে মাসে প্রথম মাস থেকে লাখখানি করে কামাবা। ব্যাচেলারের আগেও যদি তুমি সে এই এটারে কি বলে ফ্রিল্যান্সিং যদি করা শুরু করো, আগেও ইনকাম করতে পারবা, শুধুমাত্র প্রোগ্রামিং যদি কেউ ভালো পারে। তো এরকম করে মানে পারলে সেরকম ভালো পারতে হবে। তো যেটা ভালো লাগে ওইটারে ভালো লাগায় একদম ডিপে চলে যাবা, যে ওর থেকে আমার থেকে ভালো যাতে আর কেউ না পারে। তারপর দেখবা যে তুমি ওই রাস্তা ধরে তুমি সাকসেস হতে পারবা। সাকসেসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আমি যেটা মনে করি যে অন কাইন্ড অফ পটেটোর মতো আর কি। পটেটো বিভিন্ন তরকারিতে দেওয়া যায়, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে অনেক দিকে যেতে পারবা। তুমি পাওয়ার সেক্টরে যেতে পারবা, কমিউনিকেশন সেক্টরে যেতে পারবা, প্রোগ্রামিং সেক্টর, তারপরে এসে আইওটি তে যেতে পারবা, তারপর হচ্ছে তোমার ইলেকট্রনিক সাইডে, ম্যাটেরিয়ালস ডিজাইন সাইডে, মানে অনেক দিকে আমাদের যাওয়ার সুযোগ আছে, যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কোনোদিনও পাওয়ারে জব পাবে না, সিএসসি ইঞ্জিনিয়ার কোনোদিন পাওয়ারে জব পাবে না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার কোনোদিন সিএসসি ছাত্র কমিউনিকেশন জব আছে। পাবে না না না। আমি আমি বলতেছি আর একটু কি স্পেসিফিক। আচ্ছা না আমি ঠিক জানি আছে, আমি যে একটু অ্যাড করি। ওটা ঠিক আছে, ওটা বেশি স্পেসিফিক ফিল্ডে চলে যাচ্ছে। যেটা হচ্ছে যে এটা এখন ওয়ার্ল্ডে এমন যেমন হয়েছে যে এখানে আন্ডারগ্রেড কে কি করছে এটা ডাজন্ট রিয়েলি ম্যাটার। কারণ তুমি যদি বাইরে, দেশের বাইরে অথবা দেশের মধ্যে আসতে চাও, তুমি যে কোনো ফিল্ডে হইলেও দেখা যাচ্ছে তুমি একটা কোম্পানিতে জব করো, তাদের একটা প্রোগ্রামার লাগবে। তারা কিন্তু তোমার দেখবে না তুমি কিসে আন্ডারগ্রেড করছো, ওরা দেখবে যে তুমি কি কি প্রোগ্রামিং করে একটা করছো, কোনো প্রজেক্ট করছো কিনা, বা তোমার স্কিলটা কতটুকু। প্রোগ্রামিং যেটা আমি বলি, মাইক্রোসফট এক্সেলে যেটা, মাইক্রোসফট কিন্তু খুবই সিম্পল বেসিক একটা সফটওয়্যার যারা সবাই ইউজ করে।
ঠিক আছে? এক্সেলে অনেক কিছু করা যায় যেটা আমরা সাধারণত জানি না। আমরা শুধু মনে করি শুধু ক্যালকুলেশন করা যায়। এক্সেলে কিন্তু প্রোগ্রামিংও করা যায়, করে অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু বড় বড় কোম্পানি ডেভেলপ করে। সো তুমি আন্ডারগ্রেড কোন ফিল্ডে করতেছো বা কোন সাবজেক্টে করতেছো, ইট ডাজন্ট ম্যাটার। সো তুমি কি কি জানো এইটা হচ্ছে ম্যাটার করে। এখন তুমি ইলেকট্রিক্যাল পড়তেছো বলতে গ্রাফিক ডিজাইন তুমি শিখবা কি শিখবা না, এটা কমপ্লিটলি তোমার পার্সোনাল ইন্টারেস্টের উপরে। তুমি ওইটা শিখতে পারো, অথবা তোমার যদি অন্য কোনো কিছু ভালো লাগে, মাইক্রোসফট ইভেন প্রেজেন্টেশন যে দেয় তোমার পাওয়ার পয়েন্ট কিন্তু অনেক কিছু করা যায়। পাওয়ার পয়েন্টে অনেক প্রজেক্ট করে অনেকে, বা শুধু পাওয়ার পয়েন্ট করে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে। সো এগুলো হচ্ছে কমপ্লিটলি পার্সোনাল, আমি যেটা বলবো ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। সেইভাবে তোমাদের স্কিলটা ডেভেলপ করলে তোমরা যে কোনো জায়গায় ভালো জব টপ পাওয়া বা দেশের বাইরে দেশের মধ্যে ইজি হবে। সো ওটা কোন ফিল্ডে পড়াশোনা করছো এটা অতটা ম্যাটার করে না। যদি স্পেসিফিক প্রশ্ন ছিল যে প্রশ্ন করব আবিরের প্রশ্নটা শেষ করে আমরা আসলে ক্লোজ করতে চাই, অনেক সময় হয়ে গেছে তো, পরে না আমরা আবার আলোচনা করতে পারবো। আমাদের রাইট নাও ওয়ার্ল্ড এর ক্রিপ্টোকারেন্সি বলেন, দেন নিউ মডার্ন ডে চিপসেট, তারপরে আমরা যদি দেখি ইলেকট্রিক কার গুলো যেগুলো আসছে, তো বেসিক জিনিসটা যদি আছে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যার, এবং এগুলা এতটাই নতুন সাবজেক্টের দিকে আগাচ্ছে, মানে এগুলো রিসার্চ পেপার লাগছে না, এবং এগুলার মানে মডার্ন ডে এটা খুবই নতুন স্যার। তো এইগুলাতে আমাদের বেশি ফোকাস করাটা কেমন হবে? আই গেস মানে এই জিনিসগুলা কম্পারেটিভলি ভেরি নিউ এন্ড ভেরি ইন্টারেস্টিং স্যার, বিকজ এখন ওয়ার্ল্ড বেসিক্যালি এগুলোর উপরই চলবে। তো এখন এগুলো আমাদেরকে বেশি আরো অ্যাটেন্ড করা উচিত না? আচ্ছা আবির, ওটা তোমারটা আমি তাহলে একটু অ্যান্সার করি। যদি তোমার কাছে ওটা মনে হয় তুমি ডিসিশন নিতে পারো, কিন্তু তোমার হাতে এখনো সময় আছে, তোমার গ্রাজুয়েট হইতে আরো 2.5 বছর বা 3.5 বছর সময় আছে। তো কোন একটা জিনিস হচ্ছে টপে যে এরপরে আবার ওটা পড়ে যায় এরকম আছে, ক্রিপ্টোকারেন্সি বলো বা এই যে টপিকটা এখন নতুন শুরু হয়েছে, এটাও হয়তো বা আরো বেশ কিছুদিন চলবে আর কি। আর ওইটার সাথে প্যারালালে যদি আমি এদিক দিয়ে হিসাব করি, নর্মাল আমাদের ইভেন যদি নর্মাল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেমের গুলা বলি, বাইরের দেশগুলোতে যেমন আমরা লাস্ট কবে টাকা ধরছি হাত দিয়ে মনে পড়ে না আর কি। মানে এখন কিন্তু তোমার অনলাইন ইসে তোমার কার্ডে অথবা হইতেছে অ্যাপসে বা মোবাইল টাচ করে এগুলাতে পেমেন্ট গুলো চলে যাচ্ছে। এই কাগজের নোটের বদলে সব তোমার কারেন্সি গুলো এখন হচ্ছে ডিজিটাল কারেন্সিতে চলে যাচ্ছে। তো এগুলো নিয়ে মানুষ কাজ করতেছে, এগুলো আস্তে আস্তে সামনে আসবে। তো বিভিন্ন দিক আছে, তুমি যতই বড় হবে, যেটা বলতেছিলাম থার্ড ইয়ারে যাও ফোর্থ ইয়ারে যাও, তুমি তখন দেখবা যে অনেক চিন্তা চেতনার ব্যাপার আছে তোমার। এই যখন এই যে আইডিয়া গুলো আসতেছে না, যেমন তুমি এখন সেকেন্ড ইয়ারে উঠে তোমার মাথায় চলে আসছে যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি আমি কাজ করি তাহলে কেমন হবে। তার মানে এটা আইডিয়া আসতেছে, এটা একটা ভালো সাইন। এই আইডিয়া তোমার আরো আসবে, আইডিয়া আসাটাই হইতেছে তোমার নিজের ভিতরে থাকলে, এটা হচ্ছে তোমার রিসার্চের পূর্ব শর্ত। মাথার ভিতরে আইডিয়া এসে গুতাগুতি করে যে এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, ঠিক আছে। তো এটা তুমি যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত যাবা, তোমার দুনিয়া চেঞ্জ হবে, দুনিয়া তো ডাইনামিক, সাথে তোমার আইডিয়াও আপডেট হইতে থাকবে। তো তুমি এখন যেটা থিঙ্ক করতেছো, সামনে এটা আরো মানে পজিটিভ আকারে আসতে পারে, অথবা সামনে এটাতে চলেও যেতে পারে। সো আইডিয়া গুলা তোমরা নিজেদের মানে তোমরা আইডিয়াহীন হয়ে যাও না, আইডিয়া নিয়ে ঘুরো। হ্যাঁ, মাথায় আইডিয়া জেনারেট করো, চিন্তা করতে থাকো যে কি করা যায় কি করা যায়। তাহলে হচ্ছে তোমার দেখবা যে কোনো একটা চিন্তায় তুমি লেগে থাকলে ওই চিন্তায় তোমার ক্যারিয়ার করে দিবে আর কি, ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন কে করবে? আমরা মনে হয় ওদের আবার পরীক্ষা আছে, হ্যাঁ রহমতুল্লাহ, আমরা পরবর্তী না হয় আর একদিন আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আর কারো কোনো কোশ্চেন আমরা নিতে পারছি না। সকলকে ধন্যবাদ। কাজী আকিকুর রহমান, ধন্যবাদ রহমতুল্লাহ, মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের স্টুডেন্টরা অবশ্যই নিশ্চয়ই উপকৃত হবে। আর সবার উপরে যেটা সত্য, যে তোমরা এখন আসলে ওই রিসার্চের যে কথা বলা হয়েছে, জাস্ট আমরা আইডিয়া নিলাম আমাদের কি করণীয়, রাইট? আর আমাদের এখন যে কোর্সগুলো আছে, কোর্সগুলো ডিপলি পড়া, তাই না? আর একটা হচ্ছে যে আমি ধরে ম্যাথস, তো আমি ম্যাথসের স্লোগানই দেবো। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যদি করতে গেলে বা কোনো কিছু অ্যানালাইসিস করতে গেলে ম্যাথমেটিক্যাল নলেজটা জরুরি, রাইট? কি বলো? অবশ্যই ম্যাথ ছাড়া কোনো কিছুই হবে না। ম্যাথ ছাড়া কোনো কিছু হবে না। তো এই ব্যাপারটা একটু সবাই ডিপলি চিন্তা ভাবনা করা দরকার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।